আমরা মূলত আজকে থেকে পিএইচডি HTML দেখবো, বুঝছেন? আর আজকের যে আমাদের পিএইচডিটা দেখানোর কথা বা আজকে থেকে যে পিএইচডিটা আমাদের শুরু হবে সেটা মূলত ওয়ান পেজ একটা পিএইচডি, মানে এক পেজেই সব কিছু আছে। আর ওয়ান পেজ টেমপ্লেটগুলো অ্যাকচুয়ালি অনেক সিম্পল হয় এবং দেখা যায় যে এক পেজের মধ্যেই সবগুলো রিসোর্স দেওয়া থাকে। যেমন আমরা হোম পেজ একটা পাই, তারপর পাই হচ্ছে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ, এরকম পাই না? কিন্তু ওয়ান পেজ টেমপ্লেটগুলো টোটালি ডিফারেন্ট, যে ওর একটাই পেজ বাট হোম পেজটাই অনেক লম্বা, অনেক বড় হয় এবং ওই পেজের মধ্যেই সকল এলিমেন্টগুলো থাকে। আর এখন বর্তমানে যে ট্রেন্ড চলছে তার মধ্যে ওয়ান পেজ পিএইচডিগুলো সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি ডিজাইন হয় এগুলোই। তো সেই ধারাবাহিকতা আমরা ওয়ান পেজ পিএইচডি দেখবো, দেন আমরা পরবর্তীতে দেখবো যে মাল্টিপেজ কীভাবে করা হয়। আসলে ওয়ান পেজটাকেই আমরা মাল্টিপেজে কনভার্ট করতে পারবো, এটা খুবই সহজ ব্যাপার। জাস্ট আমাদের মেইন সেকশনের যে ইনফরমেশনগুলো এটা একটা অন্য পেজ ক্রিয়েট করে ওই হেডার ফুটার কল করে মিডিলটা চেঞ্জ করে দিলেই মাল্টিপেজ হয়ে যায়। আমরা এটাকেই কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা না। বাট আমরা যেহেতু ওয়ান পেজ দেখতে চাচ্ছি, সো আমরা ওয়ান পেজ কীভাবে কাজ করে ওয়ান পেজটাকে আগে দেখবো, দেন মাল্টিপেজ। আচ্ছা, আমাদের ফটোশপে পিএইচডিটা ওপেন করছি, এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, মনে রাখেন ভালো করে। তো যখন একটা পিএইচডি টেমপ্লেট আপনারা ওপেন করবেন, পিএইচডিগুলো মূলত লেয়ারে তৈরি করা হয়, এক একটা আলাদা আলাদা লেয়ার থাকে। যেমন হেডারের জন্য একটা আলাদা লেয়ার, সাইড বার, ফুটার, কন্টেন্ট এরিয়া, মানে অনেক থাকে না, টেক্সট থাকে, ইমেজ থাকে, অনেক কিছু থাকে। তো সবগুলো একটা একটা করে লেয়ারে তৈরি হয়। আর যখন পিএইচডিটা আপনারা ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা আপনাদেরকে ওয়ার্নিং দিবে, বা এরকম একটা, হ্যাঁ, এটা ওয়ার্নিং দিবে যে দিস ডকুমেন্ট কন্টেন্টস আননোন ডাটা হুইচ উইল বি ডিসক্রিপ্টেড টু কিপ লেয়ার এডিটেবল। মানে বলতেছে যে এখানে আননোন কিছু ডাটা আছে যেগুলো লেয়ার ওয়াইজ সেভ করা। তো বলতে যে টু প্রিজার্ভ দ্য অরিজিনাল অ্যাপিয়ারেন্স ইনস্টেড চুজ দ্য ফ্ল্যাটার্ন টু লোড কম্পোজিট ডাটা অ্যাজ এ ফ্ল্যাটার্ন ইমেজ। তো বলতেছে যে আমাদের অরিজিনাল যে ডাটার যে স্ট্রাকচার আছে আমরা যদি চাই এটাকে ওই ফ্ল্যাটার্ন করে, এই ফ্ল্যাটার্ন অর্থ হচ্ছে কি যে সবগুলো লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর করা, তখন কিন্তু আপনি লেয়ার পাবেন না কোনো, এবং কোনো ফ্লেক্সিবিলিটি পাবেন না এখান থেকে যে আপনি আলাদা আলাদা লেয়ারে কাট করবেন। সেই ক্ষেত্রে আপনারা কখনোই ফ্ল্যাটার্ন করবেন না, ফ্ল্যাটার্ন করলে সবগুলো কিন্তু একটা লেয়ার হয়ে যাবে এবং লেয়ার অপশনে গিয়ে কোনো আলাদা করার অপশন পাবেন না। সো অলওয়েজ বলবেন কি কিপ লেয়ার, আর যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু ওপেন হবে না। সো অলওয়েজ কিপ লেয়ার করবেন, তখন এটা কিন্তু প্রোগ্রেস করবে। এই যে করার পর এখানে বলছে যে সাম টেক্সট লেয়ার কন্টেন্টস ফন্টস দ্যাটস আর মিসিং, মানে এটা হচ্ছে যখন পিএইচডি লেয়ার পিএইচডি টেমপ্লেট ডিজাইন করা হয়, আসলে জেনারেলি এই টেমপ্লেটগুলো তো আমরা ডিজাইন করি না, তাই না? এই পিএইচডি টেমপ্লেটগুলো ডিজাইন করে হচ্ছে অন্য ডিজাইনাররা, আমরা করতে পারলে আমরা ভালো, কিন্তু অন্য ডিজাইনার ডিজাইন করে সেগুলো আমরা ডাউনলোড করে কনভার্ট করি। এখন তার পিসিতে একটা ফন্ট ইনস্টল ছিল, সে সেই ফন্ট দিয়ে এইটা ডেভেলপ করছে। তো এই কারণেই আমাদের এখানে ফন্টটা নাই, আর না থাকলে সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এখানে বলছে যে এখানে কন্টেন্ট এমন একটা ফন্ট কন্টেন্ট করতেছে বা আছে যেটা আমাদের এখানে মিসিং, বা আমাদের পিসিতে ইনস্টল নেই, খুঁজে পাচ্ছে না ফটোশপ। সো ওই বলতেছে যে সাম টেক্সট লেয়ার্স কন্টেইন ফন্টস, মানে এমন কিছু ফন্টস আছে সেগুলো মিসিং আমাদের পিসিতে। দিস লেয়ার্স উইল নিড টু হ্যাভ দ্য মিসিং ফন্টস রিপ্লেসড বিফোর দে ক্যান ইউজ ফর ভেক্টর বেসড আউটপুট। তো বলতেছে যে আমাদেরকে অবশ্যই সেই ফন্টটা ইনস্টল রাখতে হবে যখন আমরা এটাকে ভেক্টর বেস আউটপুট দেখতে চাইবো, মানে আমরা যদি এডিট করতে চাই এবং এডিট করার সময় ওই এক্স্যাক্ট ফন্টটাই দেখতে চাই, তাহলে আমাদেরকে ফন্টটা ইনস্টল করতে হবে। সো আমাদের দরকার নেই, তো আমরা এই জন্যই মূলত একটা ব্যাপার অমন ভাই কথা বলছে কিনা জানি না, যে কাস্টম ফন্ট সিস্টেম। কাস্টম ফন্ট কিন্তু এই কারণেই তৈরি করা হয় ওয়েবে, যে আপনার একটা ফন্ট পিসিতে ইনস্টল নাই, বা আপনার ইনস্টল আছে কিন্তু যে আপনার সাইটটা ভিজিট করবে তার পিসিতে ইনস্টল না থাকতে পারে। আমি উইন্ডোজ ইউজার, কেউ ম্যাক ইউজার, কেউ লিনাক্স ইউজার, সব পিসিতে তো একই রকম ফন্ট থাকে না। সো আমি যে ফন্টটা দিয়ে ডেভেলপ করবো সাইটটা, সেই ফন্টটা যেন সবার পিসিতে দেখায়। তা এই কারণে কি করা হয় যে গুগলের একটা সিডিএন আছে, সিডিএন মিনস হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো এই সিডিএন থেকে কাস্টম ফন্টগুলো অ্যাড করা যায়। যদি আপনার পিএইচডির ফন্ট আর ওখানকার ফন্ট মিলে, গুগল সিডিএন আছে, গুগল থেকে অনেকগুলো ফন্ট নেওয়া যায়। এছাড়াও আপনি আরেকটা সবচেয়ে সহজ ব্যাপার সেটা করতে পারেন, সেটা হচ্ছে যে নিজের ওয়েবসাইটের মধ্যে একটা ফন্ট ডিরেক্টরি তৈরি করতে পারেন এবং সেইখানে ফন্ট ইনস্টল দিয়ে সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে ফন্টগুলো কল করবেন। তাহলে কি হলো যে কার পিসিতে ইনস্টল থাক আর না থাক, আপনার ওয়েবসাইট থেকেই সেই ফন্টগুলোকে রেন্ডার করতেছে, টানতেছে। তো এখন আমার পিসিতে ইনস্টল থাকলেও আপনার না থাকতে পারে, বা আপনাদের কারণ নাই, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেম ফন্টটাই দেখবেন। একইভাবে বাংলা ফন্টের ক্ষেত্রেও কিন্তু বাংলা ফন্ট সবার পিসিতে সমানভাবে ইনস্টল থাকে না। দেখা যায় আমি ব্রাউজ করতেছি আমার পিসিতে ওকে, কারণ আমার পিসিতে বাংলা ফন্ট ইনস্টল আছে, বাট আপনাদের পিসিতে নাই। তো সেই ক্ষেত্রে কী করবেন?
বলবেন যে ভাই আপনার তো ফন্ট ঠিকভাবে দেয়া নেই, সেট করতে পারেন না, এগুলো বলবেন। তো হ্যাঁ, আপনি বলবেন আমাকে ঠিক যে আমি ডেভেলপার, যে আমার পিসিতে ফন্ট দেখে দিয়ে করছি, বাট আপনার পিসিতে তো ঠিকমতো দেখাচ্ছে না। তো আপনি ব্লেম দিচ্ছেন যে আমার পিসিতে তো ভাই আপনি তো ফন্ট ঠিকমতো সেট করতে পারেন না, এভাবে বলতেই পারেন, স্বাভাবিক। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে কি, যে আমি যেটা মিস করে গেছি সেটা হচ্ছে যে আমি সেই ফন্টটাকে সবার উপযোগী করে আমার ওয়েবসাইটে ইনস্টল করিনি। এই জন্যই কিন্তু মূলত এই প্রবলেমটা। যদি আমি ইনস্টল করে দিই সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে কোনো সমস্যা নাই। যেমন আমাদের যে সাইট দুটো আছে, আমাদের বিজনেস সাইট প্লাস আমাদের ব্লগ, আপনারা ভিজিট করে দেখেন, আপনাদের পিসিতে যদি ওই সোলাইমান লিপি ফন্টটা ইনস্টল নাও থাকে, তারপরেও কিন্তু ঠিক দেখাবে। কারণ আমি থার্ড পার্টি একটা ফন্টকে আমার ওই ওয়েবসাইট ডিরেক্টরিতে ইনস্টল করে তারপরে আমি সেটাকে ডেভেলপ করছি, যে কারণে আপনার পিসিতে থাক আর না থাক ঠিক ফন্টগুলোই দেখাবে। এটাই হচ্ছে কাস্টম ফন্টের সিস্টেম। তো এখানে বলছে যে যদি আমরা ভেক্টর বেস আউটপুটগুলোকে একইভাবে দেখতে চাই, তাহলে আমাদেরকে সেই ফন্টটা ইনস্টল করতে হবে, নিড টু হ্যাভ দ্য মিসিং ফন্টস। হ্যাঁ, আমাদের ফন্টটা ইনস্টল করতে হবে। তো আমরা বলতেছি যে ঠিক আছে, আমরা ইনস্টল করবো, সমস্যা নেই, যখন আমরা আউটপুট দেখবো। তো আমরা আপাতত ওকে করলাম। এটা কিন্তু জাস্ট একটা নোটিফিকেশন, এটা কিন্তু কোনো এরর না, জাস্ট একটা নোটিফিকেশন দিচ্ছে যে এই ফন্টটা ইনস্টল থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের পিএইচডিটা, এটা হচ্ছে ওয়ান পেজ, এটা পিএইচডি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ছোটো করে একটু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিএইচডিটা অনেক বড়, দেখেন একদম নিচে পর্যন্ত, একেবারে নিচ পর্যন্ত, এইখান থেকে শুরু করে উপর পর্যন্ত পিএইচডিটা। এলিমেন্ট কি খুব অনেকগুলো এলিমেন্ট মনে হচ্ছে? সিম্পল একটা পিএইচডি, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা এগুলোতে কাজে লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো দাগ দেওয়া আছে, এই দাগগুলোকে কী বলে কেউ বলতে পারবেন? এই দাগগুলোকে কী বলে কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই দাগগুলোকে ফটোশপ ভাষা বলা হয় গাইড বা গ্রিড। হ্যাঁ, আমরা যখন টুইটার বুটস্ট্র্যাপ দেখবো, এই পিএইচডির জন্য আমরা কোনো টুইটার বুটস্ট্র্যাপ ইউজ করবো না। আমরা যখন মাল্টি পেজে যাব তখন টুইটার বুটস্ট্র্যাপ দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা একটা করে দাগ দেওয়া আছে, এখানে সম্ভবত 16টা দাগ আছে, মেবি, আমি শিওর না, তারপরও আইডিয়া থেকে বলতেছি মেবি 16টা দাগ আছে, মানে হ্যাঁ 19টা অলরেডি গুনে ফেলছেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এগুলো আসলে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিক্সেল মাপার জন্য, যে একটা লেয়ার বা একটা সেকশন ঠিক কতটুকু ওয়াইড হাইট নিবে, বা ওর অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে কতটুকু, মানে অ্যালাইনমেন্ট মেজার করার জন্য মূলত করা হয় এগুলোকে। তো এগুলোকে ফটোশপের ভাষায় বলা হয় গাইড বা গ্রিড, যে আপনি এই গাইডগুলো বা গ্রিডগুলো অনুযায়ী আপনি একটা একটা করে লেয়ার তৈরি করবেন, বা আপনার ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টগুলোকে আপনি পজিশনিং করবেন। যেমন আমার এখানে আমি দেখতে পাচ্ছি হোমটা এমন আছে, আমি যদি চাই যে আমি তাহলে এই যে গাইডটা আছে এখানে, এই যে দাগটা আছে, এই দাগ বরাবর আমি এটাকে লেফট এভাবে সরাই নিয়ে যেতে পারি, তাই না? এভাবে নিয়ে যেতে পারি, তার মানে কি, তাহলে আমার একটা অ্যালাইনমেন্ট সোজা হলো। তো এটাই মূলত আসলে এই গাইডগুলোর কাজ, যে গাইডগুলো এইভাবে করে কাজ করে। কিন্তু আমরা যখন এই পিএইচডিটাকে নিয়ে কাজ করবো তখন আমাদের গাইডগুলো দরকার নেই, কারণ আমার পিএইচডি তো অলরেডি ডেভেলপড, পিএইচডি তো কমপ্লিট। আমি যেমন কী করবো, এটাকে স্লাইস করবো, দেন এচটিএমএল মার্কআপ রূপান্তর করবো। সো এই জন্য কী করতে হবে, যে আপনারা এই ভিউ মেনু থেকে দেখবেন যে এখানে ক্লিয়ার গাইডস নামে একটা অপশন আছে। আপনারা ফটোশপ CS5 আপনাদের সবার পিসিতে ইনস্টল আছে? আচ্ছা, ইনস্টল না থাকলে সমস্যা নেই, ইনস্টল হয়ে যাবে। আর আপনারা বাসার পিসি যাদের, অবশ্যই ফটোশপ CS5টা ইনস্টল দিবেন। CS5 আপনাদের যদি কারো না থেকে থাকে তাহলে আমার এখান থেকে নিয়ে যাবেন, আমার কাছে আছে। কারণ অনেক সময় দেখবেন যে আমি যে কাজগুলো করতেছি আপনাদের ভার্সন চেঞ্জের কারণে সেই কাজগুলো একটু এদিক সেদিক হতেই পারে, স্বাভাবিক। আর ফটোশপ CS5টা নর্মালি অনেক হালকা একটা সফটওয়্যার, কিন্তু CS6 CC ভার্সন সেগুলো ভারী, কাজ করতে সমস্যা হবে আপনাদের। তো আমরা যেহেতু ওই হাই রেটেড কোনো গ্রাফিক্সের কাজ নেই, আমরা জাস্ট পিএইচডি নিব, পিএইচডির জন্য যতটুকু ফটোশপ দরকার আমরা অতটুকু ফটোশপ দেখবো, এরপরে ক্লোজ। সো আমরা একদম মানে ব্যাকডেটেডও না, একদম ফুলি আপডেটেডও না, আমরা একটা মাঝারি লেভেলে থেকে আমরা কাজগুলো অলওয়েজ করবো। তো আপনারা যখন এখানে ক্লিয়ার গাইডস করবেন তখনই কিন্তু চলে যাবে এগুলো। দেখেন চলে গেছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল যে আমাদের পিএইচডিটা, সেই পিএইচডিটা কিন্তু আমরা অরিজিনালি দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা এটার ভিউটা একটু বাড়াই দিই। আচ্ছা, তো বাড়াই দিলাম। এখন এখানে পিএইচডি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা হেডার সেকশন, তাই না? হেডার, এখানে হেডার মেনু আছে, হেডার লগো আছে। যেহেতু বলতে তো ফটো টাইম, সো ক্যামেরার একটা আইকন দিয়ে লগো বানাই দিচ্ছে এদের। তারপরে বলছে কি, যে এখানে একটা সিম্পল টাইটেল দিছে, এখানে গেট স্টার্টেড, এখানে সোশ্যাল শেয়ারিং বাটন দিছে অনেকগুলা। তারপর এখানে কিছু সার্ভিস বা এখানে কিছু পোস্ট দেওয়া আছে যেগুলো সার্ভিস রিলেটেডই। তারপরে এখানে আছে যে এগুলো হচ্ছে যে পোর্টফোলিও আইটেম বলতে পারেন, বা এগুলো
অন্যান্য, যাই হোক আমরা এটাকে ফিচার আইটেম হিসেবে ধরে নিব, সমস্যা নেই। এগুলো এক একটা আলাদা আলাদা লেয়ার, এগুলো আলাদা আলাদা একটা করে লেয়ার। আচ্ছা, তারপর এখানে আছে কি যে সাবস্ক্রাইব একটা সেকশন, যে সাবস্ক্রাইব সেকশনটাতে গিয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপর বলছে কি যে ডাউনলোডিং, মানে এটা একটা ফটো, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তাদের টাইপের একটা টেমপ্লেট। সো ডাজেন্ট ম্যাটার আমরা কী কাজ করতেছি, আমাদের লক্ষ্য হচ্ছে যে এটাকে আমরা একটা HTML এ রূপান্তর করবো। একজন ফটোগ্রাফার তো ডেভেলপার না, সে বলতেই পারে যে আমার একটা ফটো থিম আছে, ফটোগ্রাফির থিম আছে, আপনি এটাকে আমার জন্য একটা সাইট বানায় দেন, হইতেই তো পারে। সো তার প্রফেশন কি আমাদের দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আমরা PhD পাইছি, আমরা সেটাকে HTML এ রূপান্তর করবো। এরকম দেখা যাবে আপনারা যখন ডেভেলপমেন্টের কাজ করবেন অনেক ধরনের প্রফেশনের মানুষ আপনারা পাবেন। সো ওইটা চিন্তা করলে হবে না যে না উনি তো ফটোগ্রাফার, আমি তো ডেভেলপার, আমি কেমন করে না সাইটটা ডেভেলপ করবো। এই থিঙ্কিং যদি করেন তাহলে কোনোদিনও ডেভেলপার হতে পারবেন না। মানে আপনাদেরকে বিভিন্ন ধরনের মানুষের কাজ করতে হবে, কখনো গভর্নমেন্টের জন্য, কখনো একটা রেস্টুরেন্টের জন্য, কখনো একটা স্টুডেন্টের জন্য, কখনো একটা টিচারের জন্য, হতেই পারে, স্বাভাবিক। সো তার যে থিমটা সে দিবে সেই থিমের ওপর ডিপেন্ড করে আপনারা কাজ করবেন। আচ্ছা, তো আমরা এখন ফটোশপ এটা পেয়ে গেছি অলরেডি। এটা হচ্ছে আমাদের PSD টেমপ্লেট, দ্যাট মিনস ফটোশপ ডকুমেন্ট টেমপ্লেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মেনু আছে লগোর সঙ্গে সঙ্গে, এটা কিন্তু দুইটা মেনু, একটা মেনু না কিন্তু। এটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে এরকম এপাশে একটা মেনু থাকে, একটা লগো থাকে, তারপর সে পাশে একটা থাকে। যদি এটাকে কখনো মনে করেন যে এটা একটা মেনু তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু দুইটা মেনু। দুইটা কেন? মাঝখানে ইমেজের কারণে? হ্যাঁ, ইমেজ, আপনি যদি কোনো মেনুর ভিতরে লগ আউট করতে চান কখনো পারবেন না, কোড মানে হবে কিন্তু অনেক ঝামেলা হবে। সেই ক্ষেত্রে সিম্পলি আমরা দুটোকে ভাগ করে নিলাম, দুটো মেনু। যখন ওয়ার্ডপ্রেস করতে যাবেন তখনও দেখবেন যে কত ইজি, কিন্তু যদি একটার ভিতরে আরেকটা এলিমেন্টকে ঢোকা দেন, যেমন আপনি বললেন যে না দুটো মিলে একটা মেনু, কিন্তু এই মেনুর ভিতরে যেটা আবার ইমেজ টাইপ ঢুকায় দেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। সো আমাদের কাজের হ্যাঁ কোড করতেও সমস্যা হবে। সো আমরা কাজের সুবিধার্থে এবং আমাদের কাজে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি রাখার জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যে কাজ একটু বেশি হোক, বাট কাজটা খুব ইজিলি যেন হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন এখানে তো বলে দিলাম দেখি কী সেকশনগুলো আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে PSDটাকে প্রথমে স্লাইস করা। স্লাইস হচ্ছে কাটতে হবে PSDটাকে। সো কী কী কাটতে হয় একটা PSDতে, জেনারেলি আপনারা মনে রাখবেন যে আমরা PSD যখন স্লাইস করি তখন আমরা মূলত PSD থেকে ইমেজগুলোকে কাটি, টেক্সটগুলো কিন্তু কাটি না, কারণ টেক্সটগুলোকে জাস্ট কপি পেস্ট করতে পারি আমরা। টেক্সট কাটার কিছু আছে, কিন্তু ইমেজগুলোকে আমাদেরকে কাটতে হয়, কেটে কারণ আমাদেরকে আগে আলাদা একটা ডিরেক্টরি তৈরি করতে হয়, সেইখানে গিয়ে আমাদেরকে এগুলো পেস্ট করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এই PSDগুলোকে কাটবো, ঠিক আছে। PSD কাটার যেখানে আমাদের ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমরা প্রথমে নিব, তারপর আমরা HTML মার্কআপ তৈরি করবো। তো মূলত এইভাবে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। যাই হোক, তো কয়েকটা বিষয়, যখন আপনি একটা ইমেজকে সিলেক্ট করবেন খেয়াল করবেন এই ইমেজের সঙ্গে অনেক কিছু জড়িত আছে, ইমেজের সঙ্গে এইগুলো জড়িত আছে, এইগুলো জড়িত আছে, সবগুলোই আছে। দেখেন ইমেজটা টান দেন, শুধু ইমেজটা নড়তেছে, তাই না? সো এমন অনেক PSD দেখবেন যে সেখানে ইমেজের সঙ্গে সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ডের সব কিছু নড়ে। সেই ক্ষেত্রে কী হয় যে এইখানে খেয়াল করবেন যখন আপনি, এটা একটা মুভ টুল, এটা যে কোনো এলিমেন্ট মুভ করার জন্য এই মুভ টুলটা ইউজ করতে পারেন আপনারা। সো এখানে যখন ক্লিক করবেন তখন এখানে এই ওর অপশন প্যানেলে কয়েকটা অপশন থাকবে, এখানে হচ্ছে অটো সিলেক্ট কি লেয়ার, এখানে আছে অটো সিলেক্ট লেয়ার, বাট এগুলো কিন্তু বাই ডিফল্ট ফটোশপ ইনস্টল দেওয়ার পর কোনো কিছুই সিলেক্ট থাকে না। তো বলবেন যে কী ব্যাপার, আমি টানতেছি কিন্তু আমি কীভাবে ইন্ডিকেটরগুলো বুঝবো, আমার মাথাটা কোথায় যেখানে আমি টান দিয়ে বড় করবো একটু, প্রবলেম তো এগুলো। কিন্তু আপনি যদি ইন্ডিকেটর না পান কীভাবে করে কাজ করবেন, তাই না? সো এগুলোর জন্য মাথায় রাখতে হবে যে ফটোশপে যখন একটা মুভ টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করবেন ডেফিনেটলি এখানে আপনাকে এই অপশন দুটোকে চেক করতে হবে। এই মূলত এইটা চেক করলেই আপনাদের এই কন্ট্রোলগুলো চলে আসবে। দাঁড়ান একটু ঝামেলা হয়ে গেছে একটু। আচ্ছা, আচ্ছা, তো এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা ক্লিক করলেই কিন্তু ট্রান্সফর্ম কন্ট্রোলগুলো চলে আসছে, তাই না? এবং এই অপশনটা কি যে অটো সিলেক্ট, এখানে আমি যে অটো সিলেক্টে ক্লিক করি তাহলে কি বলবো লেয়ার, দ্যাট মিনস লেয়ার ওয়াইজ সিলেক্ট হবে। দেখেন লেয়ার ওয়াইজ কিন্তু সিলেক্ট, আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু এখানে একটাই লেয়ার সিলেক্ট হয়েছে, তাই না? আমি যখন এইখানে ক্লিক করতেছি তখন কিন্তু এইখানে একটা লেয়ার সিলেক্ট হয়েছে, এগুলো কিন্তু সব সিলেক্ট হয়নি। সো যখন আপনি বলবেন যে লেয়ার, এখানে অটো সিলেক্ট লেয়ার, আর যদি বলেন যে অটো সিলেক্ট গ্রুপ, এবার দেখেন তো কী হয়, কী হয়েছে, সব সিলেক্ট হয় নাই, গ্রুপ, এই গ্রুপটা সিলেক্ট হয়েছে না? এখন যদি এই আপনি এটাকে সিলেক্ট করতে যাচ্ছেন, দেখেন হচ্ছে একটা সিঙ্গেল সিলেক্ট হয় না কিন্তু, এখন মুভ করতে চাইলে সবগুলোই মুভ হবে কিন্তু। সো এটা কিন্তু বিশাল পেইন,
মাথায় রাখতে হবে অটো সিলেক্ট অবশ্যই লেয়ার করে দিবেন, তাতে করে আপনি একটা একটা করে এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন এবং ক্রপ করতে পারবেন। এটাই কিন্তু মাথায় রাখতে হবে যখন স্লাইস করবেন, লেয়ার ওয়াইজ নট গ্রুপ ওয়াইজ। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ অবশ্যই দরকার হয়, কিন্তু কী ক্ষেত্রে দরকার হয় সেটা যদি আমাদের এখানে আসে আমরা দেখাই দিব যে এমন। তারপর একটু বলে দেখি, ব্রিফিং দিই যে মনে করেন একটা এখানে একটা স্লাইডার আছে, স্লাইডারের উপরে টেক্সট আছে, তো আমাদের টেক্সটগুলো প্রেজেন্ট করা দরকার সহজে, যাতে করে আমরা আপাতত দেখতে পারি। যখন আমরা একটা লাইভ স্লাইডার অ্যাড করব সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আমরা ডেমো স্লাইডটা অ্যাড করবো তখন তো অবশ্যই আমাদেরকে একটা স্লাইডের মাপই দেখতে হবে, এখানে ইমেজগুলো দেখাতে হবে। স্লাইডার অ্যাড করলে তখন আমরা বাদ দিয়ে তখন আমরা অ্যাড করবো, কিন্তু আমাদেরকে এখন কী করতে হবে যে ডেমোটা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে লেয়ারের যে সেকশনটা, ওই লেয়ারের ইমেজটাও নিতে হবে, লেয়ারের ওপর যে 2-4 লাইন লেখা থাকবে সেইটাকেও নিতে হবে। আমরা চাইলে পজিশনিং করে টেক্সটগুলোকে বসাতে পারবো, কিন্তু আমাদের দরকার কি যে আগে সবগুলো দরকার সামনে রাখা দরকার, দেন যখন সিএসএস এ পজিশন করবো তখন ইমেজটা নিয়ে টেক্সটগুলোকে আপ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো তখন কিন্তু আমাদেরকে আবার গ্রুপ করতে হবে, কারণ ওই লেয়ারটার জন্যই, লেয়ার গ্রুপটার জন্যই লেয়ারের ভিতরে যে ইমেজ, লেয়ারের ভিতরে যে টেক্সট এবং যে বাটন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হবে। বোঝা গেছে? তো এটাই হচ্ছে গ্রুপ আর লেয়ারের মধ্যে পার্থক্য। ওকে, আমরা এটাকে একটু ব্যাক করি। আচ্ছা, তো খেয়াল করেন, এখন আমরা এখানে যেহেতু লেয়ার ওয়াইজ সিলেক্ট করে দিয়েছি, লেয়ার ওয়াইজ সিলেক্ট এখানে আছে। এখন অবশ্যই মাথায় রাখবেন যে এখানে বাই ডিফল্ট লেয়ার প্যানেলটা নাও থাকতে পারে, এটাকে বলা হয় প্যালেট, লেয়ার প্যালেট বলা হয়। এর সঙ্গে আরও সাব প্যালেট অনেকগুলো আছে, এটা লেয়ারের একটা অংশ, যে চ্যানেল আছে, পাথ আছে, যাই হোক এগুলো নিয়ে কথা পরে বলবো। তো এখানে দেখেন যে আমাদের অনেকগুলো পার্ট আছে, তাই না? এই পিএইচডি যদি কিন্তু পার্ট সবগুলো এক একটা গ্রুপ, যদি আপনি এই হেডারটাকে তুলে দেন, দেখেন তো কী হয়। হেডার আছে না এখানে, আচ্ছা এই যে ফার্স্ট হোম, এটাকে তুলে দেন, ঠিক আছে, বিজিটাকে তুলে দেন, ঠিক আছে। এইভাবে করে আপনারা কিন্তু একটা একটা করে বাদ দিয়ে দিয়েও কাজ করতে পারবেন, এবং সেটাই আমি একটু পর দেখাবো যে কীভাবে বাদ দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা শুরু করি স্লাইসিং আমাদের। তো স্লাইসিং শুরু করার আগে একদম প্রাইমারিলি এবং লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরিটা তৈরি করতে হবে প্রথমে, যে আমাদের ওয়েবসাইটে কী কী থাকবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাইটের ডিরেক্টরি এবং আমাদের এখানে ফটোশপের যে আমরা পিএইচডিটা নিয়েছি সেই পিএইচডিটার নাম লেখা আছে এখানে। তো আমরা এখানে লিখতাম +1, ঠিক আছে। +1 এই জন্য লিখলাম যে আপনাদের আজকে এটার ফার্স্ট ক্লাস। দেন আমি এখানে কী করবো, আমার তো এখন ইমেজগুলো কাটতে হচ্ছে, তাই না? আমি তো এখন এখানে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার নিলাম, আর আইএমজি। আমি প্রিফার করি ইমেজেস নেওয়া, আইএমজি না, ইমেজেস, তাহলে করে আপনি বুঝতে পারবেন সহজে। ইমেজেস নিলাম, তো এতটুকুই আপাতত, এরপরে পরে আসবো আরও কী কী ফাইল দরকার পড়ে, এগুলো পরে আসছি। তো ইমেজেস নিলাম, এখন ইমেজেস নেওয়ার পরে আমাদেরকে ইমেজগুলোকে ক্রপ করতে হবে। সো মুভ টুল ডেফিনেটলি ক্রপ করার সময়, স্লাইস করার সময় মুভ টুলের কাজ সবচেয়ে বেশি। মুভ টুল যে সিলেক্ট করলেন, এখন দেখতে পাচ্ছেন যে এখানে তো অনেকগুলো আছে, তাহলে এইটাকে আলাদা করবেন কীভাবে আপনি? এর ভেতরে তো টেক্সটও আছে, এটাকে আলাদা করবেন কীভাবে? অবশ্যই অপশন তো আছে। খেয়াল করবেন, যখন আপনারা এটাকে আলাদা করতে চাইবেন তখন ডেফিনেটলি এই লেয়ারটাকে সিলেক্ট থাকতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট হয়েছে না লেয়ারটা, তাহলে এখানে এগুলো দেখাচ্ছে যে এই ইমেজটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে নাই, শুধুমাত্র উপরে আছে, তাই না? এখানে দেখা যাচ্ছে উপরে আছে শুধু। তো কিবোর্ড থেকে অল্টার কিটা চাপ দিবেন, অল্টার কিটা চাপ দিয়ে ধরবেন, ধরে জাস্ট এই যেটা যে চোখটা আছে চোখে ক্লিক করবেন। অল্টার কি? হ্যাঁ, অল্টার কি ধরে চাপ দেব? অল্টার কিটা চাপ ধরবেন, অল্টার কিটা প্রেস করবেন। হ্যাঁ, অল্টার কি প্রেস করে জাস্ট এটা চোখে এখানে ক্লিক করবেন। গেছে সবগুলো? সব গেছে না এদিকে? আছে কিছু? সব চলে গেছে। তো তাহলে আমাদের কি এখন মানে ফাঁকা মাঠ পেয়ে গেছি, এখন গোল দিতে হবে, এটাই তো। এখন তো আমরা পেয়ে গেছি যে এটা আমাদের কাটা হয়েছে, কিন্তু নিচেরগুলো কি করবো? এটা সব সেভ দিলে তো কাজ হবে না, আমাদের দরকার শুধু এই সেকশনটাকে, তাই না? এই জন্য কী করতে হবে, এই ইমেজটাকে ট্রিম করতে হবে। ট্রিম, TRIM, ট্রিম। ট্রিম মানে আশেপাশে যা যা সব বাদ দাও। প্রোগ্রামিংয়ের ভাষায় হ্যাঁ, পিক্সেল পারফেক্ট। তো ইমেজ থেকে আপনারা আসবেন ট্রিমে, ইমেজ মেনু থেকে ট্রিমে আসবেন। ট্রিমে আসার পর এখানে দেখবেন কি আছে, এখানে 3টা অপশন বেসড অন, মানে বলতেছে কিসের ওপর ডিপেন্ড করে সে ট্রিম করবে, আর এখানে বলতে ট্রিম অ্যাওয়ে, এখানে বলতে টপ, বটম, লেফট, রাইট, তার মানে চারোদিক থেকে ট্রিম হবে পিক্সেল পারফেক্টলি। চারোদিক থেকে ট্রিম হওয়ার মানে কি, যে যদি ফাঁকা থাকে কোনো সেগুলোকে বাদ দিবে। আমরা তো চাচ্ছি যে পিক্সেল পারফেক্টভাবে ট্রিম করতে, যাতে করে এক্সট্রা কোনো স্পেস না আসে। এবং বলছে কি ট্রান্সপারেন্ট পিক্সেল, যেন কোনো আলাদা ব্যাকগ্রাউন্ড না আসে, এই জন্যই ট্রান্সপারেন্ট পিক্সেল। দেন ওকে। এখন বলতেছে যে দ্য ডকুমেন্ট কন্টেন্টস, ওই একই অবস্থা বলতেছে যে, মানে আমরা বলতেছি কি যে না আমরা আপাতত ফ্ল্যাটার্ন করবো। তো ফ্ল্যাটার্ন করলাম, দেখি কি বলে। আচ্ছা, কি প্লেয়ার দিলাম দেখি,
তারপরে এমন ঝামেলা করে কেন? আচ্ছা ঠিক আছে, তো আমরা এই অবস্থা এটাকে পেয়ে গেলাম। এখন আমরা এটাকে সেভ দিব কীভাবে? অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ দিবেন না এগুলোকে। ওয়েবের জন্য আদর্শ ফরম্যাট হচ্ছে পিএনজি। সো ফাইল থেকে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস অথবা কন্ট্রোল অল্টার শিফট এস, অল্টার শিফট কন্ট্রোল এস, যাই হোক দিলাম। এখানে আসার পরেও কিন্তু দেখেন ডিরেক্টলি জেপিজি ফরম্যাটেই দেখাচ্ছে। অবশ্যই আপনাকে পিএনজি 24 সেভ করতে হবে। আর এখানে করতে হবে, এখানে পিএনজি আসুক, ট্রান্সপারেন্ট একটা অপশন পাবেন এখানে, ঠিক এইখানে ট্রান্সপারেন্ট অপশন আসছে, ট্রান্সপারেন্সি। এটা যদি মানে আনচেক রাখেন সমস্যা নাই, এইখানে কিছুই বুঝতে পারবেন না, কারণ এটা একটা ফ্ল্যাট ইমেজ। কিন্তু যখন আপনাদের টেক্সট প্লাস ইমেজ মানে বা টেক্সট এবং একটা ব্যাকগ্রাউন্ড আছে টেক্সটের আন্ডারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম পাবেন। যে যখন এখানে ট্রান্সপারেন্সি তুলে দিবেন তখন পুরো ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে সাদা, আর যখন ট্রান্সপারেন্সি রাখবেন শুধু টেক্সটগুলো ধরবে তখন। তো আমরা ট্রান্সপারেন্সি রাখলাম, অলওয়েজ ট্রান্সপারেন্সি রাখবেন, দেখে এখন সেভ দেন। আচ্ছা, তো আমরা সেভ দিব কোথায়? আমরা সেভ দিব হচ্ছে ফটো টিম প্লাস ইমেজ, এখানে সেভ দিব, তাই না? তো এটা কি, এটাকে আমরা কী হিসেবে আইডেন্টিফাই করতে পারি? হেডার বিজি, হেডার ব্যাকগ্রাউন্ড, তাই না? তো দিলাম সেভ। ইমেজটা অনেক বড় তাই একটু সময় নিচ্ছে। আচ্ছা সেভ হয়ে গেল। এখন পূর্বে ফিরে আসবেন কীভাবে? কেটে কুটে তো বাড়ি পাঠিয়ে দিছি, এখন পূর্বে আসার জন্য আপনারা খেয়াল রাখবেন যে উইন্ডোজ থেকে হিস্টোরি একটা ইয়ে আছে, হিস্টোরি প্যালেট, ক্লিক করা মাত্র হিস্টোরি চলে আসবে, ঠিক আছে? দেখেন আমরা যে ওপেন করছিলাম সেই ওপেনে এখন আছি, আসছে ওপেনে, এখন কিন্তু পুরোটাই আমরা পেয়ে গেছি আবার একদম গাইড সহ। তো এত দূর ক্লিক করতে হবে না, আমরা তো ওপেনে ক্লিক করবো। আচ্ছা দেখি, এই যে ক্লিয়ার গাইডস, এখানে ক্লিক করলে চলবে, মানে এই হিস্ট্রিগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আবার আপনি এখন যা করবেন এখন কিন্তু আবার পরবর্তী হিস্ট্রিগুলো এখানে জমা হতে থাকবে। আপনি যে সিচুয়েশনে যেতে চান সেই সিচুয়েশনে ক্লিক করলে চলে যাবেন। আচ্ছা তাহলে আমরা কী করলাম, হেডার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এখন আমরা কী করবো, লগোটাকে নিব, এটা তো লগো তাই না? আচ্ছা, তো লগোটাকে নিচ্ছি আমরা, এখানে আমরা লগোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে লগোটাকে পাইলাম। এখানে পাওয়া মাত্রই আমরা এখানে কী করবো, লেয়ারে যাব, লেয়ার। এগুলো কিন্তু বাই ডিফল্ট এইভাবে থাকে না। বাই ডিফল্ট কীভাবে থাকে জানেন? আমি দেখাই দিই। বাই ডিফল্ট থাকে হচ্ছে এইভাবে থাকে, আমি জাস্ট একে ছোটো করে নিয়েছি এইভাবে করে। আচ্ছা আর একটু, এই যে এইভাবে থাকে, বাই ডিফল্ট এইভাবে থাকে। তো আপনারা এটাকে ছোটো করে নেবেন যাতে করে আপনাদের ওয়ার্কিং স্পেসটা বড় হয়। এইভাবে নিয়ে এটাকে সরাই দেবেন। তো এটা হচ্ছে লেয়ার। তো এখানে আমরা যদি এই লগোতে ক্লিক করি এখন, তো লগোতে ক্লিক করে কী হয় দেখি। আচ্ছা এখানে বলছে তো হোম, কোনটা সিলেক্ট করছে দেখে আসি, যে এই যে এটাকে সিলেক্ট করছে তাই না? আমরা আবার একটু মুভে যাই, মুভ থেকে বাইরে ক্লিক করে এখানে ক্লিক করি, এই যেটা। এবার একইভাবে অল্টার ধরে এটাতে ক্লিক করব, ঠিক আছে? বুঝতে পারতেছেন কিছু আছে কিনা এখানে? ওই ইমেজটা তো সাদা আর ব্যাকগ্রাউন্ডটা তো ট্রান্সপারেন্ট, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো একটু পর বুঝবেন। তো ট্রিম করি একইভাবে সব অপশন, এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল, এখানে চারদিকেই ঠিক রাখবেন। যদি এখানে লেফট না দেন তাহলে কিন্তু এই লেফটটা কিন্তু ট্রিম হবে না, তো অবশ্যই লেফট রাখতে হবে। কিপ লেয়ার, এর অনেকগুলো লেয়ার, এই হোম পেজে অনেকগুলো লেয়ার দেখেই প্রবলেমটা দেখাচ্ছে, বুঝছে? মানে ও যতগুলো লেয়ারকে পাবে ওর এরিয়াতে সবগুলোকে বলতে পারবে। তো সমস্যা নেই, আমরা এটা করলাম, করার পর এখন একইভাবে কন্ট্রোল শিফট অল্টার এস দিব, তাহলে উইন্ডো আসবে। 24 রাখবেন, ট্রান্সপারেন্সি রাখবেন, দেখে সেভ। কী নাম দিব এটাকে বলেন তো? লগো দিলাম, সেভ। আচ্ছা ঠিক একইভাবে হিস্টোরি প্যালেট থেকে এই ক্লিয়ার গাইডস আসবো। সরি ওপেন ক্লিয়ার গাইড, এখন আমার ঝামেলা করতেছে। আচ্ছা হোক, আচ্ছা তাহলে উপরের কাজ কমপ্লিট। এখন আমরা এগুলো ধরি, এগুলো তো টেক্সট, এগুলো কাটা লাগবে, এটা তো বাটন, এটা তো আমরা সিএসএস দিয়ে ডিজাইন করবো। সো এগুলো পরে, আমরা এগুলোকে ধরবো আগে। এখন ধরি এখানে দেখি সবগুলোই আলাদা আলাদা, আলাদা হলে তো ঝামেলা। একটা ইমেজ হলে খুব ইজিলি এগুলোকে চেক করা যায়। ও বুঝতে পারছি,
দেখেন এখানে লেখা আছে কি যে এফএ ড্রিবল, এফএ ফ্লিকার, এফএ টুইটার। তো এই আইকনগুলো মূলত আমরা এখান থেকে স্লাইস করবো না। কেন করবো না? এই যে দেখেন এফএ ফন্ট অসাম নামে একটা টুলস আছে। ফন্ট অসামের কাজ হচ্ছে যে ও যদিও ফন্ট অসাম মানে ফন্ট মিন করে বলা, বাট অ্যাকচুয়ালি ওরা আইকন বেস কাজ করে, আইকন, ঠিক আছে, আইকনিক সিস্টেম ওদের। তো ফন্ট অসাম দিয়ে আমরা অনেক অনেক সোশ্যাল মিডিয়া আইকন বলেন বা আমাদের যা যা দরকার ম্যাক্সিমাম আইকনগুলো ওখানে পাওয়া যায়। তো আমরা এই ফন্ট অসামের জন্য রেখে দিলাম ওগুলোকে, আমরা ওগুলোকে সেইভাবে করে রেফার করে করে ইউজ করব। তো এগুলোকে আমি বাদ দিলাম, যেহেতু আমি দেখলে বুঝলাম যে এই যে এফএ লিখাই আছে, দ্যাট মিনস ওই আইকনগুলোকে রেফার করা এখানে। তো আমরা সেইভাবে করেই ওগুলো নিতে পারবো। কিন্তু আপনারা যদি চান যে না স্লাইস করেন, আমি স্লাইস করে দেখাইতে পারবো, ওই ব্যাপার না, আগের মতোই জাস্ট এখানে কন্ট্রোলটা ধরে এখান থেকে এইভাবে করে ধরবেন, যে চলে গেল আইকনটা। এখান থেকে ইমেজ ট্রিম, ওকে দিবেন। নাম কি এটা? এফএ টুইটার। সব পিএইচডিতে কিন্তু আমরা কি প্লেয়ার বলবে না বারবার, এই পিএইচডিতেই বলতেছে। হ্যাঁ, সব পিএইচডিতে কিন্তু বলবে না। এটাতে অনেকগুলো লেয়ার, মানে ছোট ছোট লেয়ার অনেকগুলো, এই জন্যই বলতেছে। এটার নাম ছিল এফএ টি WI এফএ টুইটার। বলে দিচ্ছে না এফএ টুইটার, এই যে আমরা ওই নামেই সেভ দিলাম এফএ টুইটার। সমস্যা নেই, আমরা ফন্ট অপশন ছাড়াও কাজ করতে পারবো, এই যে নিয়ে নিচ্ছি এগুলো দিয়েও কাজ করতে পারবো, সমস্যা নেই। এই লম্বা পিএইচডি হলে ঝামেলা হয়, র্যামে অনেক চাপ পড়ে। তারপর এটা হচ্ছে, এটা কিসের আইকন বলতে পারবেন কেউ? দেখছেন দেখে বলতে পারতেছেন ফ্লিকার। আচ্ছা ঠিক আছে, আমরা এই পিএইচডিতে খুব বেশি ইয়ে নেই, ইমেজ নেই। আপনাকে একটা পিএইচডি দিব, ওই পিএইচডিতে দেখানোর পর দেখি আপনারা কি করেন। হ্যাঁ, আমি একটা পিএইচডি আপনাদেরকে দিব, দেখবো ওই পিএইচডিটা আপনারা স্লাইস করতে না, আমার বিশ্বাস যে আপনাদের কম করে হলেও 2-2.5 ঘন্টা লাগবে। এটা নাম কি ছিল? এফএ ফ্লিকার। এই KER না কিন্তু, বানান কিন্তু FLICKR ফ্লিকার। আমার লাইফে ওরকম পিএইচডি আমি কখনোই করি নাই, ওইটাই ফার্স্ট। 13 থেকে 14টা পার্ট হোম পেজ, মানে এখানে তো দেখবেন 7টা না 8টা, ওখানে 13 থেকে 14টা, এবং এত এত লেয়ার ছোট ছোট দেখাবো। এই ফটোশপ ওপেন হইতেও মনে হয় কান্নাকাটি করবে। কেন এত না? এটা হচ্ছে কি যে ব্যাপারটা কি যে আমরা তো অনেক ক্ষেত্রে করে আসছি, এই জন্যই দেখা গেছে যে আমাদের কাছে প্র্যাকটিস আছে। আপনারা যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো কি, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তো। আচ্ছা, এইখান ধরলাম, ধরে এখন এখানে গেলাম এফএ ড্রিবল, অল্টার ক্লিক দিলাম, রাইট ক্লিক না কিন্তু লেফট ক্লিক, এটা মনে রাখবেন। রাইট ক্লিক দিয়ে বলবেন যে ভাই বললেন তো ভুল বলছেন, কাজ হচ্ছে না, তো এইভাবে বলা যাবে না, ঠিক আছে? আপনাদেরকে যেটা বলতেছি বারবার শুনে রাখেন, দরকার পড়ে লিখে রাখেন। মানে অনেক সময় হয় কি ভিডিও দেখে দেখে দেখা যাবে যে হঠাৎ করে মিসিং হয়ে গেছে, কিন্তু আপনি লিখে রাখবেন একটা কমেন্ট যে কীভাবে পিক্সেল পারফেক্টভাবে একটা ইমেজ কাটতে হয়। সো অল্টার প্লাস মাউসের লেফট কি। এগুলো হ্যাঁ, টুইটার বুঝলেন। আর ফ্লিকার হচ্ছে একটা ফটো স্ট্রিমিং সাইট। ফ্লিকার মানে ফটো শেয়ারিং সাইট এক কথায়। হ্যাঁ, আর ড্রিবল হচ্ছে কি যে যারা ডিজাইনার বা হ্যাঁ ডিজাইনারের কথাই বলবো, তারা তাদের গ্রাফিক ডিজাইন হোক বা ওয়েবসাইটের পিএইচডি হোক এগুলো শেয়ার করে ওই ড্রিবল ওই সাইটে। ড্রিবল আছে, আর একটা আছে কি বিহ্যান্স। এগুলো সাইট হচ্ছে কি যে ডিজাইনারদের যারা স্যাম্পলগুলো সাবমিট করে, ওখান থেকে অনেকের কমেন্ট নেয়, অনেকের রিভিউ নেয় যে কোথায় প্রবলেম, কোথায় ভালো হয়েছে, বা এটা কি হয় যে ওই রেটিং করা হয় এক কথায়। রেটিং রিলেটেড একটা সাইট এগুলো, যে আপনার ডিজাইনে এখানে প্রবলেম হয়েছে, কেউ কমেন্ট করে বললো বা বলতেছে যে না অনেক ভালো হয়েছে, অ্যাপ্রিসিয়েট করলো তারা।
মানে এই ব্যাপারগুলো এরকমই সাইট, মানে এক কথা ডিজাইনারদের ডিজাইন শেয়ার করার সাইট এগুলো, এটাই। এবং এখনকার ক্লায়েন্টটা কিন্তু এগুলি খোঁজে যে তোমার ওই যখন বলবো যে ডিজাইনার আমি, তখন বলবো যে ড্রিবল বা বিহেন্সের পোর্টফোলিও দাও, ডিরেক্টলি এটি বলে যে তুমি যদি ডিজাইনার প্রুফ দেখাও। ওরা আপনার কিন্তু ওই অ্যানালগ ডিজাইন দেখে পছন্দ করবে না, বলবে ডিজিটাল কিনা, আপনি ডিজিটাল মিনস ওই টুলসগুলো ইউজ করতে পারেন কিনা, এটাই খুব সহজ। তাহলে এটা হচ্ছে আমাদের, সেভ তো করলাম মনে হয় না, সেভ করছি ড্রিবল, হ্যাঁ সেভ করছি। আচ্ছা তাহলে আমরা ব্যাক করি ওপেনে, ভিউ থেকে ক্লিয়ার গাইড করি। আচ্ছা তাহলে আমাদের এখানে সামনে আর কয়টা ইমেজ আছে দেখি তো, একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা, বেশি না কয়েকটা মাত্র। তাহলে আমরা প্রথম পাচ্ছি কোনটা, এটা, এটা কি ইমেজ পুরোটা? ওরে সর্বনাশ, অনেকগুলো ভাগ দেখতেছি, এর হাত পা চারোদিকে। আচ্ছা দেখি, অনেকগুলো ইমেজ দিয়ে জোড়া দেওয়া। হ্যাঁ সমস্যা নাই, আমরা জোড়া দিচ্ছি এখনই, ওকে কোনো সমস্যা নাই, আমরা এখনই জোড়া দিব। এই জন্যই বলছিলাম যে তখন ওই যে গ্রুপিংয়ের কথা বলছিলাম। হ্যাঁ তো খেয়াল করেন এখানে যে এইটাও একটা হাত, এইটা একটা মোবাইল, এইটা একটা আইকন, এটা আইকনটা মনে হয় কাট করা, যাই হোক। তো এই পাশে নিচেও মনে আর কিছু আছে, ওই মাঝখানের আইকনটা তো আমরা কপি করেছি, এটা কি আর করা লাগবে? না এটা আইকনটা এর সাথেই লাগানো। যাই হোক আমি এই ইমেজটাকে নেওয়ার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। যে খেয়াল করেন এখানে যে এখানে আইফোন নামে একটা অপশন আছে, দ্যাট মিনস আইকন হচ্ছে, আইফোন হচ্ছে এটা, দেখি আইফোন পাইছেন, আইফোন পাওয়া গেছে। মানে হ্যান্ড বলতেছে এখানে, হ্যান্ড গ্রুপ তো এইটা, তাই না? তো হ্যান্ড গ্রুপ কি পাওয়া গেছে, দেখি পাওয়া গেছে হ্যান্ড। তো এখন যদি আমরা এটা করি, প্রথমে আমরা অল্টার ধরে যদি এটাকে ক্লিক করি, যে প্রথমে আমরা হ্যান্ড রাখতে চাই, হ্যান্ড, তাহলে সব চলে যাবে কিন্তু, গেছে। আবার আপনি কন্ট্রোল ধরে আইফোনে ক্লিক করেন, আসছে। তো এখন যদি আপনি বলেন এটা এটা এইভাবে থাক, সমস্যা নাই, এটাকে আমরা কীভাবে মার্চ করবো পিএইচডির মতো করে, মানে যখন আমরা HTML কমপ্লিট করে CSS যাবো তখন আমরা দেখবো এটা কীভাবে এটা মার্কিং করা যায়। অথবা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারি, ডিরেক্টলি পোস্ট না করে। ডিরেক্টলি পোস্ট করলে কিন্তু সমস্যা হবে, মানে ডিরেক্টলি যদি আমরা HTML এটাকে প্লেস করি ইমেজটাকে, তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ ইমেজটা তখন বড় আকারেই দেখাবে। কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারি, তাহলে পজিশনিং করে করে আমরা এটাকে নামাই দিতে পারবো নিচে। যাই হোক, দুটো পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই দিব, সুবিধা অসুবিধা আপনারা তখন বুঝে যাবেন। তাহলে এটাকে আমি ট্রিম করলাম, কোনো পিএইচডি দেখে কখনো ভয় পাবেন না, না ভয়ের কিছু নেই, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা তারপর সেভ অ্যান্ড ডিভাইসেস, আচ্ছা এটাকে কী নামে সেভ দেওয়া যায় বলেন তো? হ্যান্ড আইফোন দেই, রিলেভেন্ট নাম দিবেন অলওয়েজ, আপনাদের বুঝতে সুবিধা হবে তাতে। আর ওই যে ইমেজ 1, ইমেজ 2, পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2, এইটা কী নাম, এগুলো আবার নাম কি? এটা কোনো মিনিংফুল নাম হইল? হ্যাঁ খেয়াল রাখবেন আপনারা, অবশ্যই ইমেজের এমন একটা নাম দিবেন যেটা SEO ফ্রেন্ডলি হয়। ইমেজের নামের উপর ডিপেন্ড করে তো সার্চ থেকে রেজাল্ট আসে, তো অবশ্যই এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। ঠিক আছে, সেভ দিলাম, একটা পার্ট কমপ্লিট। আবার আমরা আসি, মুভে যাই, ক্লিয়ার গাইডে গেলাম, একটা পার্ট গেল আমাদের। এটা কঠিন ছিল একটু, এটা হয়তো সহজ আছে, দেখি সহজ না কঠিন। আচ্ছা এটাও কঠিন আছে, আর অনেকগুলো পার্ট, সমস্যা নেই, আমরা যাই। আমরা থার্ডে এখন আসি, হ্যাঁ এই যে থার্ড পার্টে আসি এখন। তো থার্ড পার্টে এসে আমরা দেখি প্রথমে আইফোনটাকে ক্লিক করলাম, আইফোন কোথায় পেলো, এই যে ফ্ল্যাট আইকন সেট, এইটাই পুরোটাই কিন্তু মনে হয় যে আইফোন। তো আমরা অল্টার ধরে ক্লিক করি, গেছে, সব চলে গেছে। পিএইচডি টেমপ্লেট ডিজাইন করাও কিন্তু খুব সহজ, খুব কঠিন কিছু না, কিন্তু জাস্ট আপনার আইডিয়াটা যদি জেনারেটেড থাকে, স্কেচিং যদি ঠিক থাকে, তাহলে পিএইচডি টেমপ্লেট ডিজাইন করা খুব কঠিন না। জাস্ট ওই যে যারা ডিজাইন করে তারা ডিজাইন করতে করতে হ্যাবিট হয়ে গেছে, তাদের এক্সপার্ট হয়ে গেছে, ওরা অনেক দ্রুত করতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি, এটার নাম কি ছিল? ফ্ল্যাট আইফোন, ফ্ল্যাট আইফোন। আচ্ছা এটা গেল, আমরা আবার ক্লিয়ার গাইডে আসি। এই পিএইচডিটা আসলে একটু ঝামেলাদায়ক আছে,
একটু একটু করে ঝামেলা ফেলতেছে আমাদেরকে। আচ্ছা এখানে দেখেন যে এখানে কিছু কী বলে এটাকে, নেক্সট আর প্রিভিউ আছে, তার মানে এখানে একটা স্লাইডার টাইপের কিছু একটা আছে এখানে, যে নেক্সট করলে নেক্সট মানে বলতেছে 1 of 5, তার মানে নেক্সট করলে নেক্সট আসবে, প্রিভিউ করলে প্রিভিউ আসবে। এটা জাস্ট আমাদের সেই স্লাইডার সিস্টেমেই আমরা এটাকে অ্যাড করবো, এখন এটা বাদ, এটা আইকন হিসেবে আমরা নিব না। এটাও কিন্তু একই পোর্টফোলিও আইটেম এগুলো, ওই যে এভাবে নেক্সট করলে নেক্সটে আসবে, আবার প্রিভিউ করলে প্রিভিউতে চলে যাবে, ঠিক আছে। তো এই যে এরিয়াটা আছে দেখেন, এই দুটোকে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু এটাকে সিলেক্ট করা যাচ্ছে না, বা এটাকে একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে। তো এটার ম্যাটারটা কি আমরা একটু দেখে এসেছি লেয়ারে গিয়ে, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলেই বুঝতে পারবো যে এর এরিয়াটা কতটুকু। আচ্ছা এটার এরিয়া এতটুকুই, এতটুকু এতটুকু আর এতটুকু, কিন্তু এটা তো আরেকটা সিস্টেম করতে হবে এখানে। এটা আমাদেরকে একটু ঝামেলা ফেলা দিছে, সমস্যা নেই। তারপরেও আমরা এটা কি করতে পারি জানেন, যে আমরা জেনারেলি এটাকেও আমরা এইভাবে করে কেটে নিতে পারি, যে যেহেতু এটা একটা নর্মাল ইমেজ, এইভাবে কেটে নিতে পারি। বাট আমরা আগে দেখবো কি এই ইমেজটা কাটবো, আগে দেখবো, কাটার পর দেখবো যে ইমেজটার সাইজ কতটুকু, ওটার উপর ডিপেন্ড করে। বা এটা একটু চড়া মনে হচ্ছে, এটা একটু নর্মাল মনে হচ্ছে না, এটা চড়া না, একটু চড়া, তাহলে আমরা ইমেজটাকে প্রথমে ধরি। তো এটা হচ্ছে কি লাইভগ্লো 5, যাই হোক এটা পোর্টফোলিও আইটেম। তো আমরা এটাকে কাটি, ট্রিমে যাই, কাটলাম। এখন কাটার পরে ইমেজের সাইজ কেমন, কত বড়, কেমন করে বুঝবেন ইমেজের সাইজটা কত বড়, কেমন করে বুঝবেন? এটাকে যা ছোটো করেন, এটা টানলেই ছোটো হয়ে যাবে, এটাকে ছোটো করেন, মানে ছোটো করতে আমি জাস্ট এই ক্যানভাসটাকে ছোটো করতে বলতেছি, ইমেজটাকে না কিন্তু। আচ্ছা এখন আপনি এটার উপর রাইট ক্লিক করে ইমেজ সাইজে যান, আসছে 370/244, ধরেন 245ই ধরেন, নিয়ে যাবে। মানে আমি এটা শর্টকাটে দেখাই দিলাম যে ইমেজের ডাইমেনশন আছে এখানে, তো এখান থেকে শর্টকাটে দেখাই দিলাম যে ব্যাপারটা হচ্ছে এমনটা যে 370/244। ওকে, তো আমরা এটাকে সেভ দিলাম। কী নামে সেভ দিব বলেন তো? ইমেজ কার্ড সেভ দিলাম। তাহলে আমরা আবার আসি ক্লিয়ার গাইডে, ওপেনেই আসি, এটাকে বড় করে দিই। দেখেন বড় করলে কিন্তু দুটো সমস্যা, আপনাকে অবশ্যই এইভাবে বড় করা যাবে না, এটাকে টেনে নিয়ে এসে এইখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। সিসিতে হ্যাঁ একটু ল্যাকিংস তো ব্যাকডেটেডগুলোতে থাকে, কিন্তু সিএস ভার্সনটা কি যে সিসি ভার্সনটা ভারী অনেক, এবং হাই স্পিড পিসি না হলে সমস্যা হয়। আমারটাও পিসি ভালো, কিন্তু আমি আসলে ওই রিস্ক নিই না, আমি পিসি অলওয়েজ ফ্লেক্সিবল রাখি। তারপরে মনে করেন আমার র্যাম কত ইউজ করতেছে দেখেন, র্যাম ইউজ করতেছে 72%, আর সিপি ইউজ করতেছে আমার, মানে এটা রিক্সের ওপর চলে, ওই জন্য আমি চালাই না। আর 34 বিটের, তো 32 বিট অপারেটিং সিস্টেম হলে ঝামেলাটা সবচেয়ে বেশি হয়। তো রিসেন্টলি এটাকে আমি ফেলাই দিয়ে 32 সেট আপ দিব, তাতে করে আমার সফটওয়্যারগুলো অনেক ভালো চলবে। আরও 34 বিট কে চালান অপারেটিং সিস্টেমগুলো? হ্যাঁ আরে সরি 34 বলতেছি, 64 বিট অনেক সফটওয়্যার ঝামেলা করে। তো ওই জন্য আসলে আমি ইউজ করে দেখলাম যে কেমন লাগে, এখন দেখছি যে না আসলেই ভালো না আমার কাছে। আচ্ছা তাহলে এটাকে আমরা আবার কাটি, এটা হচ্ছে ইমেজ লিভ। লিভ বানান কি? LEAF, এইটা বানান। হ্যাঁ এখন আমাদের লাস্ট যেটা আছে সেটা, তাহলে আমরা তো বুঝলাম যে আমাদের ইমেজটার সাইজ কতটুকু, তাই না? তো আমরা এখান থেকে কী করবো, ক্রপ টুল নিব, এটা হচ্ছে কাটাকাটির জন্য, একদম ডিরেক্টলি অ্যাকশন দিবে ও, কাটবেন কীভাবে, কত সাইজে কাটবেন সবগুলো। তো এখানে বলতে হবে যে 370/244,
এখানে রেজলিউশন বলে দিতে পারেন যে না 72-তেই হবে, অত বড় রেজলিউশন দরকার নেই আমাদের। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা কী করবো? ও এখানে সেন্টিমিটার আসছে, কিন্তু এখান থেকে আপনাকে বলতে হবে পিক্সেল। আচ্ছা, অথবা এখানে লিখে দেন পিক্সেল, লিখে দিলেও পিক্সেল আসবে, পিক্সেল। আর এখানে বলে দেবেন হচ্ছে 72 এই। এখন এটা কাটেন, এখানে অবশ্যই ছোট আসবে এটা। কাটতেছি কেন আমরা তিনটাকে একসাথে নেওয়ার জন্য? হ্যাঁ, তিনটা আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা না, এটা তো পোর্টফোলিও আইটেম। তো আমরা এখানে কাটতেছি এই কারণেই যে আমরা এগুলোকে, দাঁড়া আমি আগে হাইটটা মিলাই নিই। আচ্ছা, হাইটটা এমন থাক। আর এখন যদি আমি এটাকে মিলাই পুরোটাকে, তাহলে দেখেন কীভাবে আসে। এটা আসছে একটু বড় ছোটো হবে, হ্যাঁ হোক বড়, আমরা একটু নামাই নিই, বুঝতে পার? কাটলাম। ও আরেকটা সমস্যা এখানে, কাটলে কিন্তু এই যে লেফট সাইডটাকে মিল রাখতে আমাদেরকে, লেফট সাইডটা কিন্তু বুঝতে হবে যে আমরা লেফট সাইড আর রাইট সাইডের কতটুকু পাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু কাজ করবে না, খেয়াল করেন, বুঝতে পার? কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে কি, যে আমাদের লেফট সাইড রাইট সাইড যতটুকু, লেফট সাইড তার থেকে অনেক বড় হচ্ছে, তাই না? তো এই জন্য আমাদেরকে আরেকটু টেকনিক্যালি কাজ করতে হবে, যে আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার থাকলে হবে না এখানে। তো আমরা আপাতত এটাকে সমান করে মাপি, মাপার পরে জাস্ট এখান থেকে বুঝি যে এতটুকু জায়গা হলেই আমার সমান হবে, বুঝলেন? আবার একটু ছোটো বড়ো হবে, সমস্যা নেই, আমরা তো নিলাম, নিয়ে এখন ওটাকে এন্টার দিলাম। এরপর বলবো ক্লিয়ার, কি প্লেয়ার্স, কাটাকাটি কমপ্লিট। এখন লেয়ারে আসেন, আমার তো ব্যাকগ্রাউন্ডগুলো দরকার নাই, আমরা দরকার শুধু কি ইমেজগুলো, তাই না? তো এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এখানে, এটাকে তুলে দেন। তারপর আরও কত কি ব্যাকগ্রাউন্ড আছে, দাঁড়ান আমি নিচ থেকে আসি একদম। এর মধ্যে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড সবগুলোকে আপনাকে ভ্যানিশ করতে হবে এখান থেকে, সবগুলোকে আমি একটা লেয়ারে আনি। আচ্ছা, এখন দেখেন প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটা আছে, তুলে দিলাম। দ্বিতীয়ত কোন ব্যাকগ্রাউন্ডটা আছে, ফোর্থের, এরপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। মানে এই টাইপের কাজ যখন করতে যাবেন তখন কিন্তু বিশাল পেইন, আর ধৈর্য ধরে করতে পারলে কাজে লাগবে। এই ক্যান্সেল, ওকে। পিএইচডি স্লাইসিংয়ে একটু ঝামেলা, অন্য কিছুতে ঝামেলা নেই। এই তো দেখি খুব ঝামেলায় ফেলে দিল আমাদেরকে, গেছে। মেইন ব্যাকগ্রাউন্ড দিলে তো যাবে না এইভাবে করে, মেইন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। ও গুড, কিন্তু মেইন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অন্যান্য এরিয়ার ব্যাকগ্রাউন্ডগুলোতে সঙ্গে ইমপ্লিমেন্টেড ছিল, বুঝেন নাই? অন্য ব্যাকগ্রাউন্ডগুলো না, মেইনটা দিলে কাম করে যাবে, অন্য ব্যাকগ্রাউন্ডগুলোতে এর উপরই ইমপ্লিমেন্টেড ছিল, তখন তো ওগুলোকে বাদ দিতে হতো আমাদেরকে। তো এটা তো মেইন ব্যাকগ্রাউন্ড, এটা তো পুরো ওয়েবসাইটের যে একটা ব্যাকগ্রাউন্ড করা হয় ওই ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এর ভিতরে ইনার ব্যাকগ্রাউন্ড যেগুলো ছিল সেগুলো বাদ দেওয়া উচিত। আচ্ছা হোক, তো আমরা এটাকে পেয়ে গেলাম। তো আমরা এটাকে জাস্ট এখন সেভ দিব হচ্ছে আওয়ার কমিউনিটি ইমেজ কমিউনিটি ওয়েল এগুলো গেল। এরপর আসতে কি সাবস্ক্রাইব, এটা ওই একই সিস্টেম। ট্রিম করবো, এটা কি নাম দিব বলেন তো? সাবস্ক্রাইব ইমেজ না, অ্যাকচুয়ালি আমরা দেবো যে সাবস্ক্রাইব ব্যাকগ্রাউন্ড বা সাবস্ক্রাইব বিজি, যেমন হেডার বিজি দিয়েছি, এটা সবসময় একটু রিলেভেন্ট নাম, সাবস্ক্রাইব বিজি। আরও কি আছে ইমেজ মনে হয়? এগুলো এগুলো লাগলে লাগতে পারে। এই ইমেজটা তো নিচ্ছি না আমরা, এটা তো আছেই, অলরেডি নিচ্ছি আমরা। এটা মানে কালারটা একটু ভেরি করে, তো সমস্যা নেই। যখন ভেরি আমরা দেখবো যে না হচ্ছেই না, তখন আমরা সেভাবে নিব। তো এটা একটা, এটা হচ্ছে অ্যাপল আইকন।
অ্যাপল আইকন না, ওই সবই কিন্তু দেখেন ফন্ট অপশন দিয়ে নিছে, বুঝছেন? ওই জন্য বলছিলাম যে ফন্ট অপশন দিয়ে নিছে। হ্যাঁ না, এটাও ট্রিম করে দেখাচ্ছি যে ছোটোখাটো ইমেজগুলো কেমন করে ইউজ করেন। আমরা যখন মাল্টিপল পিএইচ দিতে যাবো তখন কিন্তু আরও সময় লাগবে। আমরা এই পিএইচডিটা চেষ্টা করবো যেন আগামী ক্লাসে শেষ হয়ে যায়। আগামী ক্লাসে, হ্যাঁ আমরা তো আজকে এস্টিমেট মার্কআপ শেষ করবো, দেন আগামী ক্লাসে সিএসএস, মানে যদি পসিবল হয় আর কি, না তো আমরা 3টে ক্লাস দিব। আর যেটা আমাদের মাল্টিপেজ সেটাতে সময় লাগবে আরও, এবং ওখানে আরও অনেক ফাংশনালিটি থাকবে। তাহলে এটা কি হলো, এফএ অ্যাপল। কি ঘুম ধরতেছে কার কার বলেন তো? অবশ্যই পারবেন। এই পিএইচডি ক্লাস সবসময় ঘুম ধরানোই হবে, কারণ ওখানে আপনাদের কোনো কাজ নেই, কোশ্চেন নেই, শুধু দেখা চেয়ে দেখা ছাড়া কোনো কথা নেই আর। আচ্ছা, এটা হচ্ছে এফএ অ্যান্ড্রয়েড। ভুলেও আবার ট্রিম ছাড়া সেভ করেন না, তাহলে পরে অ্যাড করে দেখবেন যে কী ব্যাপারে এত বড় কেমন একটা আইকন হয়। তবে ফাউন্ডেশনের যে আইকনগুলো, ওই আইকনগুলো অনেক বড় বড় সাইজের হয়, এটা ছোটো আইকন দেওয়া আছে, সমস্যা নেই, আমরা ওগুলোকেও এক্সপ্লোর করব, দেখব। এফএ অ্যান্ড্রয়েড, তাহলে আমাদের স্লাইসিং কমপ্লিট, তাই না? নাকি আর কিছু আছে দেখেন তো ভালো করে। অ্যাপেল নিলাম তো একটু আগে, অ্যাপেল নিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিলাম, এখন বলতেছেন অ্যাপেল নিয়েছি কি না? কমপ্লিট, অ্যাপেল অ্যান্ড্রয়েড কমপ্লিট, আমাদের এইটাও কমপ্লিট। এই আইকনগুলো কীভাবে নিতে হয় পরে দেখাবো ওগুলো। এটা তো একটা আইকন হিসেবে বসানো, একটা সমস্যা নেই। তাহলে আমাদের স্লাইসিং কমপ্লিট। কোনো কোশ্চেন থাকলে বলেন ফটোশপ সম্পর্কিত। না হ্যাঁ না, আপনার পিসি ভার্সন কম হোক, সেই ধরনের ফটোশপ ইনস্টল দিবেন তাহলেই হবে। হ্যাঁ, কি 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 ভার্সন আপনার পিসির? DDR2। হ্যাঁ, সমস্যা কি, ফটোশপ CS3 পর্যন্ত সেট আপ দেওয়া যাবে, সমস্যা না। CS3 পর্যন্ত সেট আপ দিলেও আপনি ভালো কাজ করতে পারবেন। একটু দেখবেন যে এগুলো একটু গ্রে কালারের, ওটা হয়তো বা আরও এর চার একটু গ্রে বা একটু ডার্ক কালারের, সমস্যা নেই তো। DDR2-তে হ্যাঁ সাপোর্ট করার কথা তো, এটা সমস্যা হবে না কোনো, আশা করি। কোশ্চেন না এগুলো নিয়ে কোনো কোশ্চেন বলেন। এইগুলো তো ফটোশপের টুলস, এটা হচ্ছে সিলেকশন টুল, এখানে অনেকগুলো আছে। এগুলো নিয়ে আসলে বিস্তারিত অনেক আলোচনা আছে। আমরা পিএইচডি আপাতত এটা ক্লোজ করে দিব, যখন সিএসএসে যাব সিএসএসে এগুলো নিয়ে আলোচনা আবার আসবে। আমি আপাতত ক্লোজ করে দিলাম এটার কাজ শেষ কিন্তু আমাদের। আচ্ছা সরি, শেষ না, এটার কাজ শেষ বললে ভুল হবে, শেষ না, আমরা এটাকে ওপেনই রাখি, কারণ এইটা দেখেই আমরা আমাদের HTML মার্কআপটা তৈরি করব। ক্লোজ করে দিলে তো সবই গেল, কিন্তু হ্যাঁ ক্লোজ করে দিতে পারবো সেই ক্ষেত্রে যদি আমাদের এটার একটা হুবহু ইমেজ ভার্সন থাকে, তাহলে ইমেজ ভার্সন ডেফিনেটলি এটা আছে, তা আমরা তারপরে ফটোশপটাকে ওপেন রেখে দিলাম ওপেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে প্রথমে যে ফরম্যাটে দেখাবো সেটা টোটালি একদম হাতে কোডিং করে মানে HTML ডকুমেন্ট থেকে শুরু করে কোডিং করে, কিন্তু যখন আমরা নেক্সট পিএইচডিতে যাব তখন একদম রেডিমেড একটা টেমপ্লেট তৈরি করব, এবং আরও কী কী টুলস, ফন্ট হাউসাম আছে, তারপর বুটস্ট্র্যাপ আছে, আদার্স অনেক টুলস আছে, সেগুলো আমরা ইনস্টল করবো ওখানে। তো আমরা আপাতত কী করবো, নোটপ্যাড ওপেন করি, ওপেন করলাম, এটাকে আমরা সেভ দেই, সেভ অ্যাজ সেট আপ দিব হচ্ছে প্রথমটাকে সেট আপ দেবো কী নামে বলেন তো? index.html দিলাম। এরপর একটা ফাইল নিব, এটাকে আপনারা এখান থেকেও সেভ অ্যাজ করতে পারেন, তবে শর্টকাট হচ্ছে Ctrl+Alt+S। Ctrl+S দিলে কিন্তু সেভ হবে না, Ctrl+S দিলে সেভ হয় কোনটা, যেটা অলরেডি সেভড সেটাই সেভ হয়, মানে যেটা আপনি অলরেডি নাম দিয়ে সেভ করছেন, ওটাকে জাস্ট চেঞ্জগুলো সেভ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে Ctrl+S।
কিন্তু নতুন একটা ফাইলকে নোটপ্যাডে সেভ করতে হলে কন্ট্রোল অল্টার এস, এটাকে আমরা নাম দিব স্টাইল ডট সিএসএস দিলাম। তো দুটো ফাইল আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এখন এছাড়া আমাদের এখানে অনেকগুলো ব্যাপার কাজ করে, আমি বুঝাই আপনাদেরকে যে শুধুমাত্র এখানে ইমেজ, ইন্ডেক্স আর হচ্ছে সিএসএস ফাইল। তো অনেক সময় দেখবেন যে একটা এখানে মাল্টিপল সিএসএস থাকে, মাল্টি সিএসএস ফাইল থাকে, যেমন স্লাইডারের জন্য একটা সিএসএস। আমরা চাই না যে স্লাইডারের সেই সিএসএসগুলো শুধুমাত্র হোম পেজ ছাড়া অন্য পেজে লোড হোক, কারণ আমি যদি স্টাইল ডট সিএসএস এর মধ্যে স্লাইডারের কোডগুলো রাখি তাহলে কি আমার যতগুলো পেজ থাকবে সবগুলোই তো স্টাইল শিটকে লোড করে নাকি এমনি এমনি হয়? সবই তো সিএসএসগুলোকে লোড করে, তো ওখানে গিয়েও তো আমার সেই স্লাইডারটাকে লোড করতেছে, তাই না? তো তখন কী হয় যে ওয়েবসাইটের স্পিডটা কি কমে যায়, লোডিং স্পিড। তো এই জন্য কী করতে হবে, আলাদা আলাদা করে দিতে হয় এগুলো, কিছু কিছু ফাইল থেকে আলাদা করতে হয় এবং কন্ডিশনালি সেগুলোকে কোন পেজে গেলে এক্সট্রা কোন ইফেক্টটা আসবে সেইভাবে করে কন্ডিশনালি অ্যাড করে দিতে হয়। যাই হোক, আমাদের এখানে যেটা আছে এটা আমাদের স্লাইডার, বাট বোঝার কোনো উপায় নেই যেটা স্লাইডার। এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ওয়ান পেজ টেমপ্লেট রেখে দেওয়া, ঠিক আছে? এটা অনেকে কিন্তু এটাকে স্লাইডার সিস্টেম ইউজ করে, বাট আমি এটার কোনো সিমটম দেখতে পাচ্ছি না যেটা আসলে স্লাইডার হিসেবে ইউজ করা হয়েছে এখানে। এটা কোনো সিমটম নাই, স্লাইডার হিসেবে ইউজ করা থাকলে এখানে আইকন থাকতো, লেফট রাইট অ্যারো থাকতো। তো এটাকে আমরা স্টিল ইমেজ হিসেবে এটাকে রাখি। আমরা মাল্টি যেটা আমরা পিএইচডি করবো সেখানে আমরা বিশাল ফাংশনালিটি দেখবো, ওখানে অনেক কিছু থাকবে ওখানে। আচ্ছা, তাহলে আমরা এটাকে শুরু করি। আমরা তো HTML পাইলাম, সিএসএস পাইলাম, এবং স্টাইল শিটে যেটা কথা বললাম যে মাল্টি স্টাইল শিট যদি থাকতো তাহলে আমরা এখানে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করতাম, তাই না? সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করতাম। আমরা এখনও এটাকে দিতে পারি ভিতরে, আমাদের কোনো সমস্যা নেই দিলে এখানে। কিন্তু মেজর ফ্যাক্ট হচ্ছে কি, আমরা যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করবো, ওয়ার্ডপ্রেস থিম রূপান্তর করবো, তখন ওয়ার্ডপ্রেস অলওয়েজ ওর ইন্ডেক্স ফাইলের সঙ্গে সঙ্গে সিএসএসটাকেও চায় ডিফল্ট ফাংশন কল করার জন্য। তো ওই জন্য আমরা কী করি, অলওয়েজ HTML যেখানে বা ইন্ডেক্স ফাইলটা যেখানে সেখানেই আমরা সিএসএসটাও রেখে দিই, ঠিক আছে? তো সিএসএস ফোল্ডারটা থাক, আমরা পরবর্তীতে দেখবো। এখানে HTMLটা ওপেন করলাম। এখানে কি উনি কোনো শর্টকাট কোডিং দেখাই দিচ্ছে আপনাদেরকে? জেন কোডিং, হ্যাঁ। আচ্ছা, তো জেন কোডিংয়ের সিস্টেম হচ্ছে কি, আমরা যে কোনো কোড ট্যাগগুলোকে অটো ক্লোজ করতে পারি। একটা ট্যাগ লিখলে অন্য ট্যাগগুলো চলে আসে। তো এখানে HTML এর আগের ভার্সনগুলোতে ডক টাইপ অনেক বড় বড় ছিল, মুখস্থ রাখা কঠিন। তো HTML5 যখন চলে আসছে, শুধুমাত্র কি যে একটা ডক টাইপ HTML এইভাবে লিখলেই হয়, তাই না? তো এখানে আপনি চাইলে এগুলোকে বড় হাতে লিখতে পারেন, সবগুলোকে বড় হাতের, আর শুধুমাত্র HTMLটাকে বড় হাতের, আর এটাকে এগুলো সবগুলো বড় হাতের, HTMLটা ছোটো হাতের, মানে আপনার উপর ইচ্ছা করবে, ডিপেন্ড করবে। বাট এই HTMLটা যদি বড় হাতের লিখতে চান, সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন, মানে এইচটা বড় হাতের, পরেগুলো ছোটো হাতের, এইভাবে লিখবেন না কখনো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড বহির্ভূত। তো এইভাবে লিখতে পারেন যে ডক টাইপ এইভাবে লিখলেন। লিখার পর এখন কী করবেন, যে আপনার তো HTML শুরু শেষ দরকার, হেড দরকার, বডি দরকার, অনেক কিছুই দরকার। তো জাস্ট আপনি HTML লিখবেন, লিখার পর কোলন দিয়ে 5 লিখবেন, লিখে আমাদের যে নোটপ্যাডের সিস্টেম অনুযায়ী কন্ট্রোল ই চাপ দিবেন। এখানে দেখেন জেন কোডিং নামে একটা মেনু আছে, এক্সপ্যান্ড অ্যাব্রিভিয়েশন, কন্ট্রোল ই কাজ করছে। এগুলো দেখানো হয়েছে, দেখছেন? তাহলে তো ভালো, গুড। এটা কি জন্য ইউজ করা হয়? এটা এইটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি, বাট আচ্ছা, এটা হচ্ছে সাইটের ল্যাঙ্গুয়েজটা কি, বাই ডিফল্ট সাইটের ল্যাঙ্গুয়েজটা কি? হ্যাঁ, এটা আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করবো যখন আমরা HTML রূপটা দেখবো, ঠিক আছে? দেখেন এখানে আমরা যখন HTML5 লিখছি তখন কিন্তু অটোমেটিক্যালি ডক টাইপ সহ চলে আসছে, সো এটা আমরা বাদ দিয়ে দিই। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কীভাবে লিখতে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে EN/US, আমরা জেনারেলি EN লিখে রাখি, বাট EN/USটা লেখা হচ্ছে ভ্যালিড। আর মেটা কারসেট হচ্ছে যে UTF-8, এটা হচ্ছে ক্যারেক্টারের বিট, কত বিটে আপনার ক্যারেক্টারগুলো পেজে লোড হয়, বা আপনি যে টেক্সটগুলো লিখবেন, আপনার ওয়েবসাইটে যে টেক্সটগুলো থাকবে সেটা কত বিটের টেক্সটগুলো। আমরা বলি না বিট বাড়ালে অনেক সুন্দর সাউন্ড শোনা যায়, তো ক্যারেক্টার এনকোডিংগুলো হচ্ছে বিটের উপর ডিপেন্ড করে। এই এনকোডিং মেনু আছে একটা, দেখেন এই যে, ঠিক আছে? এখানে অনেক এনকোডিং সিস্টেম আছে, যে ক্যারেক্টার সেট আছে, দেখেন আপনি যতগুলো নিতে চান সবগুলো এখানে পাবেন। সো এগুলো হচ্ছে ক্যারেক্টার এনকোডিং। যখন ক্যারেক্টার এনকোডিংগুলো চেঞ্জ হয়ে যাবে তখন ওই বিটের রেটগুলো চেঞ্জ হয়ে যায়।
তো এগুলো ডাইনামিক্যালি আমরা ওয়ার্ডপ্রেসে গেলে দেখবো, এখন না। তো আমি জাস্ট বললাম যে এটা হচ্ছে ক্যারেক্টার এনকোডিংয়ের বিটের রেট, যে UTF-8। তো আমরা এখানে টাইটেল দিই, যে আমাদের পিএইচডি টাইটেল ছিল কি, ফটো টাইম। আচ্ছা, তো আমরা এখন তো CSS ফাইলটা নিলাম, এই CSS ফাইলটাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করতে হবে, তাহলে আমরা LINK লিঙ্ক, তাই না? লিঙ্ক করলেই তো আমরা লিঙ্ক চলে আসে, Ctrl-E চাপ দিলে। তো এখানে শুধুমাত্র কি আসে, স্টাইল শিট রিলেশনশিপটা ঠিক আছে, আর hrefটা আসে। তো এই দুটোই কিন্তু ম্যান্ডেটরি প্যারামিটার হচ্ছে এই লিঙ্ক ট্যাগের জন্য, মানে প্যারামিটার বলতেছি অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু। আর href হচ্ছে আমাদের কোন ফাইলটা আসবে সেটা দিতে হবে এখানে। আর HTML5 যেহেতু আমরা ইউজ করতেছি, সো এই যে আপনার যেটা ক্লোজিং // এটা দেওয়া প্রয়োজন নেই HTML5 এর জন্য, এটা এইভাবে রাখলেই কাজ করবে। তো এটা আপনারা দেখলেন এতটুকু, কিন্তু আমরা আরও দেখতে পারি যে আমরা CSS, এই যে ক্লোন দিলাম, ক্লোন দিয়ে CSS লিখলাম। এখন আমরা ডিফাইন করে দিলাম যে লিঙ্কটা অবশ্যই CSS এর লিঙ্ক। এখন যদি Ctrl-E দিই তাহলে কতগুলো আসছে? এই টাইপটা ম্যান্ডেটরি না, কারণ আমরা তো বলে দিয়েছি HTML5 ভার্সনের টাইপ অটোমেটিক্যালি বোঝে। স্ক্রিপ্ট লিখলে স্ক্রিপ্টটা এখন কোন স্ক্রিপ্ট ও অটোমেটিক্যালি বুঝবে। তারপরে hrefটা ঠিক আছে, মিডিয়া অলটা এটা রাখেন, সমস্যা নেই। মিডিয়া অল হচ্ছে যে আপনি কোন টাইপের ডিভাইসের জন্য এই কোডগুলো লিখতেছেন, অল টাইপের ডিভাইসকে রেন্ডার করবে সে, এটা রাখা যায়, এটা রাখলে ভালো। মিডিয়া কোয়েরি নিয়ে কোনো কথা হয়েছিল? আচ্ছা, হোক, CSS এ গেলে বা রেসপন্সিভ ডিজাইনে আমরা মিডিয়া কোয়েরি নিয়ে কথা বলবো। তো আপাতত এই কটাই ছিল আমাদের ম্যান্ডেটরি ফিল্ড, যেই কটা হলে আমাদের কাজ চলে। তো আমরা পরবর্তীতে আলোচনা করবো, ঠিক আছে? আরও অনেক এখানে এই হেড সেকশনেরও অনেক কিছু লেখা যায়, তো আমরা পরে দেখবো। আমাদের এই কটাই ম্যান্ডেটরি। HTML5 যখন করবেন তখন এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, এটা লিখতে হবে, এবং অবশ্যই মেটা কার্সর ডিক্লেয়ার করতেই হবে। এটা হচ্ছে এর জন্য ম্যান্ডেটরি, মনে রাখবেন কিন্তু এগুলো। আচ্ছা, তাহলে পিএইচডিতে যাই। আমরা পিএইচডিতে যে দেখি যে আমাদের পিএইচডি সেকশন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, নাকি আর একটা আছে 7টা পার্ট। তো আমরা শুরু থেকে শুরু করি। এটা হচ্ছে কি আমাদের হেডার, তাই না? এটা হচ্ছে হেডার, এবং আমাদের যে লেআউটটা কিন্তু একদম পুরো এরিয়া জুড়ে, তাই না? তো পুরো এরিয়া জুড়ে যেহেতু, সো আমাদেরকে পুরো এরিয়া জুড়েই এই ডিভিশনটাকে আগে তৈরি করে নিতে হবে। সো এটাকে আমরা কী নাম দিতে পারি? HTML5 এর ট্যাগ হেডার নিলাম। তো এই হেডারের মধ্যেই কিন্তু আমরা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। তো আমরা হেডার নিলাম। হেডারের ভিতর কী কী আছে? আমরা একটা কমেন্ট লিখি, অবশ্যই কমেন্ট করবেন। হেডার স্টার্টেড, এই দুটো স্ল্যাশ কিন্তু কিছু না, এটা জাস্ট আমি এইটাকে ব্রেক করার জন্য লিখে রাখলাম, যে এখান থেকে যেন বোঝা যায়, ঠিক আছে? আর এখানে আপনারা লিখবেন যে হচ্ছে হেডার ইন্ডেক্স, মানে যত পারেন একটু স্টাইল করতে ইন্ডেক্স। আচ্ছা, তাহলে আমরা হেডারকে পাইলাম। হেডারের ভিতরে কী কী আছে? এখানে একটা আমাদের আছে নেভিগেশন আছে না? নেভিগেশন আছে। দেন এটা কি আছে? লগো। তাহলে আমাদেরকে প্রথমে বলতে হবে যে হেডার টপ আর হেডার বটম। এটা তো হেডার টপ আর এটা তো হেডার বটম, মানে হেডার বটমে এগুলো সব কিছুই আছে। তাহলে আমরা কী করবো এখানে? ডট হেডার। আচ্ছা, শর্টকাট লিখে বুঝাবো নাকি আমি হাতে করে বুঝাবো? আপনাদের জন্য সুবিধা। হ্যাঁ, বুঝেন এগুলো, বুঝেন তো? উনি তো বুঝাইতে ভালো করে এগুলো, মানে যে সবগুলো ওইভাবে আমি তো সব বুঝেন, তাহলে ভালো। ওকে, হেডার নিলেন। হেডার কি? এটা টপ না, আমাদের তো মেনুটাকে টপ, মেনু আর লগোকে টপ রাখতেছি আমরা। তাহলে হেডার টপ, এবং আমাদের একটা কি হেডার বটম। তাহলে প্লাস দিয়ে ডট হেডার বটম, এটা বুঝেন তো? শুধু একটা করে দেখছেন। প্লাস দেওয়ার অর্থ হচ্ছে কি, যে আপনি প্রথমে এইটা ক্রিয়েট করলেন, মানে আপনি এই যে হেডারের ভিতরে প্রথমে এটা ক্রিয়েট করলেন, আর প্লাস মানে হচ্ছে কি যে ইমিডিয়েট এইটার পর আরেকটা। আমি দেখাচ্ছি, বুঝছেন এবার? আমার তো দুটো বাবা লিখতে হতো। মানে এটা হচ্ছে কি যে সিস্টেমটা হচ্ছে যে আমি যদি কখনো চাই যে হেডার টপের ভিতর আমার কি দরকার, যে ন্যাভ নামে একটা আলাদা ট্যাগ দরকার। মানে ন্যাভ হচ্ছে কি HTML5 এর ট্যাগ। তাহলে কি আসছে হেডার টপের ভিতরে ন্যাভ। তো ভিতরে নিতে চাইলে আপনাকে কী করতে হবে? গ্রেটার দ্যান সাইন দিতে হবে। আর যদি আপনারা চান যে ইমিডিয়েটলি পাশাপাশি নেবেন,
তখন কি প্লাস। বুঝছেন এবার একটা আরও আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে এখানে কি গেল, হেডার টপে কি এসেছে আমাদের, দুটো ন্যাব একটা একটা কি লগো। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা HTML5 যে ন্যাভ ট্যাগটা আছে, ন্যাভ ট্যাগটা আমরা নিতে পারি নাকি, নিতে পারি না? আমরা নিতে পারি ন্যাভ। তাহলে কি ন্যাভ অবশ্যই নিব, এবং এর একটা ক্লাস দিব ডট লেফট, অথবা এভাবে নিতে পারি যে মেনু লেফট নিলাম। এবার প্লাস দেই, প্লাস দেওয়ার পর কি এখানে লগো হবে না একটা, লগো। এরপর কি, এরপর তো আমরা যাচ্ছি মেনু, অবশ্যই ন্যাভ ট্যাগের ক্লাস হবে মেনু লেফট, এবং ন্যাভ ট্যাগের ক্লাস হবে মেনু রাইট। এটা বোঝেন নেই কে বলুন তো? ও প্লাস হবে, হ্যাঁ প্লাস হবে, প্লাস হবে। তার মানে কি ন্যাভ ট্যাগ অবশ্যই পাবে বাই ডিফল্ট, বাট ওটার ক্লাস হবে কি মেনু লেফট। তারপর একটা ডিভিশন পাবে, সেই ডিভিশনের ক্লাসটা হবে কি লগো, এবং তারপর একটা ডিভিশন তারপর একটা ন্যাব আসবে, একটা ন্যাভ ট্যাগ আসবে HTML5 এর, তার ক্লাস হবে কি মেনু রাইট। এবার বুঝছেন তো? আসছে কন্ট্রোল ডি না, কন্ট্রোল ই, এই যে জেন কোডিং, কন্ট্রোল ই, কন্ট্রোল ই। এটা কি ইনস্টলেশনটা দেখানো হয়নি আপনাদেরকে? হ্যাঁ চিট কোড। হুম, এখনো কনফিউশন থাকলে বলেন। আপাতত নাই, ভিডিও তো থাকতেইছে, দেখবেন ভিডিওতে। ন্যাপ পাইলাম আমরা, এখন আমরা দেখে এসেছি যে ন্যাপের ভেতর কী কী আছে। প্রথমে বলা আছে কি যে হোম ফটো অ্যাপ, এই যে বড় বড় করে লেখাগুলো সবগুলো আপার কেস, আমরা আপার কেস লিখবো না কিন্তু, আমরা CSS দিয়ে আপার কেস দিব। টেক্সট কি ট্রান্সফর্ম আপার কেস। তাহলে হোম আর ফটো অ্যাপ। ইউএল অবশ্যই, নেভিগেশনগুলো ইউএলে হয়। ইউএলের ভেতরে আমরা এলআই নেবো, কয়টা এলআই নেবো? দুটা এলআই। দুটা এলআইয়ের ভেতর তো থাকবে অবশ্যই, এবং এর ভিতর তো অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ থাকবে, তাই না? অ্যাঙ্কর ট্যাগের ভেতর তো href থাকবে, কিন্তু বাই ডিফল্ট href এর কিন্তু এই হ্যাশ সাইন আসে না। দেখেন আসে, আমরা তো বলছি, দুই বলিনি, আসছে আসে নাই। তো এই জন্য আমরা কী করি, এটাকে রিরাইট করি যে হ্যাশ সাইনটা যেন আসে, এবং আমরা টাইটেল অ্যাট্রিবিউট অ্যাড করি, যে টাইটেল অ্যাট্রিবিউট আমার মেনুটা কী নামে আছে সেই এই নামটা আমি এখানে ইন্ডিকেট করে দিব। এখন দেখেন তো আসে, আসছে, এবং এখানে কিন্তু অলরেডি আসে। আচ্ছা, তাহলে এখানে কি পাবো আমরা? হোম, আর এখানে কি ফটো অ্যাপ। আচ্ছা, তাহলে হুবহু এটাকে কপি করি, এখানে যাই, কারণ সিমিলার মেনু তো, জাস্ট টেক্সট আলাদা। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? ডিজাইন ডাউনলোড, ডিজাইন ডাউনলোড। আর লগতে কি পাচ্ছি? লগতে কি পাবো? ইমেজ স্টার্ট করবো, ইমেজটা তো লিঙ্কিং হবে, লিঙ্কেবল না, অবশ্যই এর ভিতরে পাবো আমরা ইমেজ। যেখানে বুঝবেন না অবশ্যই ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন কিন্তু, কারণ আপনারা কিন্তু অলরেডি ডিক্লার দিচ্ছেন যে আপনারা লাইন কোডিং বোঝেন, আবার পরে দিয়ে বলবেন ভাই বুঝিনি এটা, তাহলে কিন্তু রিমান্ডে নিব। ইমেজেস, আমরা কি ইমেজেসের ভিতরে পাইছি না? ইমেজেসের ভিতরে লগো ডট পিএনজি, কোনটা সেটা? এইটাই তো, এই যে লগোটা দেখা যাচ্ছে এখন, এইটাই কিন্তু লগোটা। আচ্ছা, তাহলে কি আমাদের হেডার টপের কাজ কমপ্লিট না? কমপ্লিট। আমরা এখন একটু ব্রাউজ করি কি দেখায়, দেখি। দ্রুত 64 বিট থেকে 32 বিটে যেতে হবে, এইটার দিয়ে হবে না, আমার খুব ঝামেলার মধ্যে ফেলতেছে, নিজে দেখেন। আমার ল্যাপটপটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিব ইনশাল্লাহ। আসছে, হোম পাইছে, ফটো অ্যাপ পাইছে, ডিজাইন ডাউনলোড, কিন্তু লগোটা কিন্তু এই যে এখানে আছে, লগো আছে, সাদা তো দেখা যায় না, ওই জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে চলে আসবে, এটা সমস্যা নেই, আমরা পরে দেখবো।
আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লোজ করি এটাকে। আমাদের কি দুইটা ওপেন হয়েছে নাকি? তাই তো বলি, একটা আবার দেখাইলো একটা দেখাইলো না কেন? আচ্ছা, এবার আসি। এবার আছে আমাদের হেডার বটমে। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কি টেক্সটগুলোকে অবশ্যই ক্লিক করতে হবে। অবশ্যই টেক্সট টুলটা সিলেক্ট করবেন। টেক্সট টুল এখানে কিন্তু অনেকগুলো আছে টেক্সট টুল, হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল, মানে এটাকে মাস্কিং করা হয়। তো আপনার ডেফিনেটলি হরিজন্টাল নেবেন, মানে লেফট টু রাইট ক্লিক করবেন। এইখানেই বলছে যে ওই যে প্রথমে বলছিল যে ফন্ট ইনস্টল নাই, এই যে ফন্ট ইনস্টল নাই, এই যে বলতেছে যে ফন্টটা মিসিং, ঠিক আছে? তো আমি বললাম যে ওকে ঠিক আছে, নো প্রবলেম, আমাকে দায়িত্ব দাও, আমি ওকে কপি করি, তারপর ফন্টগুলোকে আমি সাইজ করব। নিলাম। এখন আসলাম এখানে, তো কোথায় পাবো এটা? আমার হেডার বটমে আসলাম। এটাই কী করবো যে আমি একে দেখে আসি যে আসলে আমার এখানে ব্যাপারটা কী, যে এখানে একটা টাইটেল আছে, তারপর একটা স্লোগান দেয়া আছে, তাই না? তো আমি যদি বলি যে H1 অথবা আমি বলি H2 ভিতরে আমি কি করব, এই টেক্সটটা নিব, হয়েছে? খেয়াল করেন, আমি যেমন আপনাদেরকে আগে যেটা দেখালাম, এই যে এখানে মানে যেগুলো আপনি যখন স্প্যান করলেন তখন কি হলো, মানে এই যে টাইটেলটা যখন নিলেন, মানে এই টাইটেল তো অ্যাট্রিবিউট, এই এইচ লেভেলে অ্যাট্রিবিউট না, বুঝে বলেন কিন্তু এটা তো অ্যাট্রিবিউট। আর এটা কি? নেস্টেড টেক্সট, নেস্টেড এলিমেন্ট, মানে একটা ট্যাগের ভিতরে যখন কোনো মানে দুটো ট্যাগের মাঝে যখন কিছু লিখা হয় ওটা হচ্ছে নেস্টিং করা, নেস্টেড এলিমেন্ট। আর যখন স্টার্টিং ট্যাগের ভিতরে কোনো অ্যাট্রিবিউট লিখেন, ওটা কি মানে কোনো কিছু লিখেন, ওটা হচ্ছে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করা হয়। তো নেস্টিং আর অ্যাট্রিবিউট দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? আপনারা যখন অ্যাট্রিবিউট অ্যাড করবেন তখন কি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতেছেন, কিন্তু আপনারা যখন ট্যাগের ভিতরে কোনো এলিমেন্ট লিখতেছেন, যে এলিমেন্টটা ডিসপ্লে করবে ডিরেক্টলি, সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো আপনারা এইভাবে লিখে কন্ট্রোল অর্ডার দিবেন, বুঝছে? বারবার লিখতে হইলো, টেস্ট করতে হয়েছে, হয়নি? তো এটা গেল এইভাবে। এখন আসছে কি আরেকটা আছে স্লোগান, সেটা কি H3-তে নিব আমরা সেটা, এবং সেটা হচ্ছে এটা ক্লিক করেন। অবশ্যই একটা লেয়ার থেকে আনসিলেক্ট করার ডিসিলেক্ট করার সিস্টেম হচ্ছে কি, যে আপনারা অবশ্যই এখানে যে কোনো একটা টুলে ক্লিক করবেন, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আবার এটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, আবার ওকে করবেন। মানে এই মেসেজটা দেওয়া মানে কিন্তু আপনার পিএইচডিটা নষ্ট হয়ে গেছে এমনটা কিন্তু না। এই যে এখানে ক্লিক করার পর আপনি যদি আবার কন্ট্রোল অল্টার এস চাপ দেন, এই আগের জায়গায় ফিরে যাবে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, দিলেন। এরপর কি আছে, এটা বাটন গেট স্টার্টেড, ক্লিক করেন, গেট স্টার্টেড নিলাম। এখন এটা কীভাবে অ্যাড করবেন বলেন তো? ওটা তো একটা বাটন, মানে ক্লিকেবল বাটন। লিঙ্ক তো অবশ্যই ডেফিনেটলি এ ক্লাস কি গেট স্টার্টেড, মানে আমাদের লিঙ্কের একটা ক্লাস দিলাম আলাদা, যে ক্লাসটা দিয়ে আমরা এটাকে স্টাইল করব, এবং এটা হচ্ছে গেট স্টার্টেড। গেট স্টার্টেড লেখাটা কিন্তু ছোটো, বাট ওখানে কিন্তু সব বড় হাতের দেওয়া। এটাকে আমরা এইটার উপর ডিপেন্ড করেই আমরা এটাকে স্টাইল করব। খেয়াল করেন একটা ব্যাপার, এখানে দেখেন যে এই টেক্সটটা বড়, এই টেক্সটটা ছোটো, তার মানে কি এই দুটো হচ্ছে কি, এটা হচ্ছে প্রথমে হেডিং, এটা হচ্ছে স্লোগান। HTML5 নিয়ে যখন আমরা কাজ করবেন তখন মনে রাখবেন পাশাপাশি দুটো যদি হেডিং ট্যাগ থাকে, যদি পাশাপাশি দুটো হেডিং ট্যাগ থাকে, অবশ্যই ওটাকে এজ গ্রুপ ট্যাগের আন্ডারে র্যাপিং করবেন, নাহলে কিন্তু যখন মার্কআপ ভ্যালিডেশন করবেন তখন এরর দিবে। এবং এই এজ গ্রুপ মানে হচ্ছে হেডিং গ্রুপ, পি দিয়ে দেন, সমস্যা নেই। এজ গ্রুপ আসতেছে না, মানে এজ গ্রুপ ইউজ করতে হবে ম্যান্ডেটরি এমনটা না, বাট স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তবে যখন দেখবেন পাশাপাশি এমন, তখন ওই হেডিং দিয়ে ইউজ করাটাই বেটার। তাহলে এজ গ্রুপ পাচ্ছেন, এজ গ্রুপকে টার্গেট করে যখন বলবেন যে টেক্সট অ্যান্ড সেন্টার, তখন একটাতেই কাজ করবে দুটা, ঠিক আছে? এটাই হচ্ছে সুবিধা। আচ্ছা, এটা গেল। এবার কি আমাদের সোশ্যাল আইকনগুলো, এটাকে তো ফন্ট অসম দিয়ে নিতে চাইছি আমরা, তাই না? তো ফন্ট অসম দিয়ে নিব আমরা, সমস্যা নেই। আমরা এটার পরে কি পাচ্ছি, হেডিং বটম। তাহলে এই যে এরিয়াটা আছে, এটা কি আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি? কাট করলাম, কি দিব ওটাকে, স্লোগান নামে একটা আমরা ডিভিশন নিলাম, যাতে করে আমরা ওই যে সোশ্যাল আইকন আর এই আইকন এই দুটো থেকে আলাদা আলাদা করতে পারি। কারণ দুটো যদি একসঙ্গে রাখি তাহলে আমাদের কিন্তু ম্যাচিং করতে ঝামেলা হবে। উপরেটা হচ্ছে স্লোগান আর নিচেরটা কি ইউএল ডট সোশ্যাল, না মানে সোশ্যাল আইকন তো হলো। এখন যদি আমরা নেই এলআই কটা নিব, 3টা। এর ভেতর কী থাকবে, এ থাকবে, এবং এ থাকবে কি href হ্যাশ, আর থাকবে কি টাইটেল, হ্যাঁ href।
আর আমরা চাচ্ছি যে এগুলোকে আমরা আপাতত চাচ্ছি, আচ্ছা আপাতত আমরা এখানে ইমেজ কল করি। হ্যাঁ, আমরা একটা ক্লাস দিই, আমরা যে এখানে ক্লাস দিই একটা, এটা হচ্ছে কি টুইটার ক্লাস, তাই না? টুইটার ক্লাস দিলাম, এটাকে কি ক্লাস দিব? ড্রিবল ক্লাস, কারণ আমরা যে ইমেজগুলো নিলাম তখন সেই ইমেজগুলো ক্লাস দিচ্ছি এখানে আমরা। ক্লাস মানে এই ক্লাসগুলো একটা সময় আমরা রাখবো না, কেন রাখবো না? কারণ টুইটার আমরা ফন্টাসম ইউজ করবো এখানে। তো আর একটা কি ফ্লিকার আমরা জাস্ট এগুলো ডিসপ্লে করার জন্য লিখে রাখলাম। এখন আমরা কী করবো যে এখানে যে ইমেজগুলো আছে টুইটার, ফ্লিকার, এই যে এগুলো টুইটার, ফ্লিকার, ড্রিবল, এগুলোকে জাস্ট আমরা কী করবো, এই যে এটা এখানে আমরা কল করে দিব আপাতত। আমরা কিন্তু পরে এগুলোকে অন্যভাবে চেঞ্জ করবো, ইমেজেস স্ল্যাশ এইটা ডট পিএনজি। আর এখানে অবশ্যই অল্টার ট্যাগ দিতে হবে টুইটার। ঠিক এটাকে কপি করেন, এবার এখানে পেস্ট করেন, এখানে পেস্ট করেন। এটা কি ড্রিবল না? ড্রিবল, আর এটা হচ্ছে টুইটার। কি সহজ না কঠিন? অনেক সহজ। সিএসএস এ কত সহজ আসছে। ডিসপ্লে নাই, কারণ কি ব্যাকগ্রাউন্ড এখনো সাদা। আমরা একটু পর ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবো ঠিক করতে। তাহলে আমাদের হেডিং কমপ্লিট। এরপর কোনটা আসতেছে আমাদের? মাত্র একটা পার্ট করলাম এতক্ষণে, করবো না, এখন তো অনেক কিছু বাকি আছে। না এগুলো তেমন কিছু না, 2-3টা করে পার্ট এগুলো। আমরা তো HTML মার্কআপ করবো, HTML মার্কআপ কথা বলতে বলতে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে আমরা পার্ট দিই এটাকে কি ক্লাস দিয়ে সেভ দিয়েছিলাম আমরা অলরেডি, এটাকে হ্যান্ড আইফোন। তো আমরা এটা প্রথমে দিই যে এখানে এরিয়া দেখি কয়টা, আমরা 1টা 2টা। তো আমরা এই দুটো এরিয়াকে কী নাম দিতে পারি, যে ফিচার সার্ভিস আর সার্ভিসেস নাম দিতে পারি না আমরা এখানে? সার্ভিসেস নাম দিতে পারি, কারণ আমরা তো সার্ভিসই বলতেছে এখানে, যে ডিজাইন আর এটা হচ্ছে অ্যাপ। না, আপনি ইমেজ কল করবেন না, অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড কল করবেন। হ্যাঁ, কিন্তু যখন আমরা সিএসএস লিখবো তখন কল করবো এগুলোকে, এখন না। তাহলে আমরা পাচ্ছি HTML ডট সার্ভিসেস। আমরা এখান থেকে নিব হচ্ছে সার্ভিসেস স্টার্ট। এটা হচ্ছে একটা ক্লাস, তো এখানে অবশ্যই একটা ক্লাস আইকন দিবেন। সার্ভিসেস স্টার্ট হচ্ছে সার্ভিসেস ইন্ডেট। কোন সার্ভিসেস স্টার্ট বলেন তো? আইফোন। আর এটা কি? এটা তো আইফোন। তো সার্ভিসেস আমরা দিতে পারি, আমরা নাম এইভাবে দিব যে সিঙ্গেল সার্ভিসেস, সিঙ্গেল সার্ভিস, সার্ভিসেস না সার্ভিস। এবার আমরা এটাকে অবশ্যই ডুপ্লিকেট করব, 2টা আসছে। শুধু যে নেস্টেড করা যায় তা না, একটা সিমিলার সেকশনকেও এইভাবে কপি করতে পারবেন 2টা লিখে। তাহলে কি আমাদের প্রথমে পাচ্ছি এখানে একটা সার্ভিস টাইটেল, তারপরে সার্ভিস ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি গেট স্টার্টেড বাটন। এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এটাও তো সার্ভিস টাইটেল, সার্ভিস ডেসক্রিপশন, গেট। এটা হচ্ছে লার্ন মোর, বা আমরা কি এটাকে একটা স্পেশাল ক্লাস দিয়ে আমরা আইডেন্টিফাই করবো, সেটা হচ্ছে কি কল টু অ্যাকশন, CTA বাটন। তাহলে আমরা কি এখানে যে গেট স্টার্ট লিখছি, এই যে অলরেডি গেট স্টার্ট, এটা দরকার আছে, আমরা লিখতে পারি CTA, তার মানে কি কল টু অ্যাকশন BTN মানে হচ্ছে কি বাটন, সংক্ষেপ হয়ে গেল। মানে একটা ক্লাসকে ডিজাইন করবো, সব ক্লাসগুলো ডিজাইন হবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি H3 নিলাম। H3-তে গিয়ে বলতেছি আমরা কি, না বুঝলে বলবেন কিন্তু, আপনাদের তো ফেস দেখে মনে হচ্ছে যে আপনারা অলরেডি গন। আচ্ছা, এটাই সোজা PhD ম্যাডাম। আমি তো চাইছিলাম যে এসে করেন PhD নিব। হ্যাঁ, এখনই মাঠে কেবল নামলেন, বিশ্বকাপ শুরুই হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে আমাদের টেক্সট। আচ্ছা আমরা একটু এগুলোকে সার্চ করে নিই। আচ্ছা এটা গেল। আর পরে বাটন পাচ্ছি আমরা কি গেট স্টার্টেড, এটাই তো বাটন ছিল, এটা না?
এখানে কিছু টেক্সট মনে দেখলাম যে যেগুলো একটু বোল্ড করা মনে হয়, একটু বোল্ড করা, একটু বোল্ড করা। তো আমরা কী করতে পারি এখানে, জাস্ট আমরা মনে করি এখান থেকে বোল্ড করবো, আমরা এখানে নিলাম স্প্যান ট্যাগ। আমরা বলে দিব যে সিঙ্গেল সার্ভিসের ভেতর যখন স্প্যান পাবেন তখন ওটাকে বোল্ড করেন, শর্টকাট। তাহলে আমরা কি একটা সিঙ্গেল সার্ভিসের ভেতর সব পেয়ে গেছি, কিন্তু এখানে ঝামেলা আছে, খেয়াল করেন। এই ঝামেলা যদি HTML মার্কআপে ক্লিয়ার না করেন, CSS এ গেলে আবার উল্টাপাল্টা হবে কিন্তু সব কিছু। তো এইখানে ডেসক্রিপশন হচ্ছে লেফট আর একটা ডেসক্রিপশন হচ্ছে রাইট, তাই না? তো খেয়াল করেন, এটা সিঙ্গেল সার্ভিস, এই পুরোটাই তো ডেসক্রিপশন। তো এটাকে একটা কন্টেনারের মধ্যে নেন, কি ডিটেলস, অথবা লিখতে পারেন যে সার্ভিস ডিটেলস, সার্ভিস ডিটেলস নিলেন। এখন এর ভেতর লিখেন, কেন সার্ভিস ডিটেলস লিখলাম বলেন তো? কারণ হচ্ছে যে আমরা সার্ভিস ডিটেলস যে সেকশনটা থাকলো এটাকে আমরা একটা নির্দিষ্ট হোয়াইট দিয়ে একটু চাপায় রাখবো, যাতে করে কি যে রাইট সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে বা লেফট সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা যেন দেখানো যায়। তো এখন এটা থাকলো এই অবস্থায়, তাহলে আমরা কিন্তু হুবহু দুইটা ক্লাসকে কপি করতে পারতেছি, যদিও এর ভিজুয়াল ইম্প্যাক্টটা সেম দেখবেন এখন, কারণ আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করিনি। আমরা কীভাবে বলবো যে সার্ভিসের যে প্রথম সার্ভিস, এই সার্ভিস ডিপের প্রথম যে সিঙ্গেল সার্ভিস আছে তার ভিতরে যে সার্ভিস ডিটেলস, মানে প্রথম সিঙ্গেল সার্ভিসের সার্ভিস ডিটেলটাকে কী করবে, ফ্লোট, কী করবে, ফ্লোট লেফট, আর সেকেন্ড যেটা ফ্লোট রাইট, হয়ে গেল। এরপর তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেই কাজ করবে, এটাই হচ্ছে টেকনিক। তো দুটো সেকশন কমপ্লিট হয়ে গেল, তো শেষ তো PhD। এরপর কি পোর্টফোলিও, তাহলে আমরা পাচ্ছি, এটাকে কপি করি। আমরা কিন্তু অনেক কিছু বাদ দিয়ে গেছি এখানে, আমি একটু পরে বলতেছি কী কী বাদ দিচ্ছি এখানে। না ওগুলো না, আমরা ওখানে কি বাদ দিচ্ছি একটু পর বলতেছি। পোর্টফোলিও আমরা কী কী বাদ দিচ্ছি একটু পর বলতেছি, ওগুলো আবার মেকআপ করতে হবে। একবারে যদি সব বলে দিই তাহলে তো আপনারা হজবরলা করে ফেলবেন সব। পোর্টফোলিও পাইলেন? পোর্টফোলিওগুলো কি লিস্ট আইটেম হিসেবে অ্যাড করা যায় না? হ্যাঁ, ও এন্ডেড। মানে আমরা যে লিস্ট আইটেমগুলো আছে এগুলো তো আমরা অবশ্যই ক্লিকেবল এবং লেফট রাইট করে যাচ্ছে, তাহলে লিস্ট আইটেম হিসেবে যাতে দেওয়া যায় এগুলো। তো লিস্ট আইটেম হিসেবে আমরা দিব, কীভাবে দিব দেখেন, তিনটা না, UL LI। আমরা আপাতত লিঙ্ক করতেছি না এগুলোকে, তো আমরা এইভাবে রেখে দিই, ইমেজেস IMG ইমেজেস স্ল্যাশ, প্রথমে কী ছিল কমিউনিটি, কোনটা ছিল কমিউনিটি না, কমিউনিটির প্রকার ছিল কি কার, তারপর ছিল লিভ, কমিউনিটি ডট PNG, তারপর হচ্ছে কমিউনিটি। এই যে এখানে যে ইমেজের পর এগুলো আসছে এগুলো কিন্তু বাদ দিবেন, এগুলো দরকার নেই কোনো। এই যে এখানেও দেখেন আসছে এগুলো দরকার নেই, কারণ সেলফ ক্লোজিং ট্যাগ যেগুলো HTML5 এর ক্ষেত্রে সেলফ ক্লোজিংয়ের ওই ক্লোজিংটা দরকার হয় না। তাহলে আমরা পাইলাম, হ্যাঁ কি থাকলে কোনো সমস্যা নেই, বাট দরকার নেই তো, এক্সট্রা কেন আপনারা ঝামেলা রাখবেন। আছে অনেক সাইটে এখনও ওইভাবেই লিখে, আমিও অনেক সাইটে অঙ্ক করে লিখি যে কী চেঞ্জ করে, মানে যখন তাড়াহুড়ো উঠে দেয় কাজে তখন আসলে অত চেঞ্জের মাথা থাকে না। তাহলে এটা পাচ্ছি আমরা কি ইমেজেস কার, এটা পাচ্ছি কি ইমেজেস লিভ। পোর্টফোলিও শেষ, আমরা কিন্তু পোর্টফোলিওর আইকনগুলো অ্যাড করলাম না, ঠিক আছে, এটা বাদ, এটা পরে অ্যাড করবো। এবার আসলো মেইন পয়েন্ট, সাবস্ক্রাইব। এটাকেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেই দিব। সো এখনই চিন্তা করেন না তো এগুলো আবার কই দিবেন, সব ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার অনেক সুবিধা আছে। তাহলে এটা কী হচ্ছে আমাদের সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব, কথা বলেন না কেন সবাই চুপচাপ, সাবস্ক্রাইব, আমার কিন্তু রাগ ধরে দেয় চুপচাপ থাকবে। তাহলে ফর্ম, অবশ্যই সাবস্ক্রিপশন ফর্ম এটা, তাই না, এবং মেথডটা হবে কি পোস্ট, এগুলো বুঝায়নি। তাহলে কি একটাই তো, কোনো বাটন আছে,
আছে তো? বাটন আছে, বাটন নেই কিন্তু ওটা কি অপশনাল কি এটা না? ঠিক চিহ্নটা দেন। এটা কি অপশনের জন্য না, এটা ভিতরে কি আরো কোনো কন্টেন্ট থাকবে? এটাই হচ্ছে বাটনটা, এটা দিয়ে ক্লিক করতে হবে। আহ, আর যদি থাকতো ওই যে ড্রপ ডাউন, তাহলে কিন্তু এইভাবে টিক থাকতো না, ওটা আরেকটু হ্যাঁ। ভাসানো থাকতো, অ্যারো থাকতো। তাহলে একটাই মাত্র ফর্ম আছে এখানে। তাহলে আমরা কি দেবো, ইনপুট টাইপ ইকুয়াল সার্চ বার, প্লেসহোল্ডার কি ওর কি Here, search here. সার্চ, শুধু সার্চ থাক আসছে। আচ্ছা, আর যেটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, এগুলো পরে। CSS line। হ্যাঁ, সিএসএসে গিয়ে তো বুঝবেন সব কিছু। এটা কি ডাউনলোড, এই সবখানে এমনই লোক না, আমার সাবস্ক্রাইব এটা। এটা কি ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডে কি আছে, ডাউনলোডের হেডিং Heading আছে, text message. H3 ডাউনলোড ইট, তাই না? H3 হবে না 4 হবে? H3 4 যাই দেন, আপনার হেডিং সাইজ বোঝাই দিলেই তো হয়ে গেল। ও আচ্ছা। তবে এইচ করে না যাওয়াই ভালো, 3 পর্যন্তই না, এইচ পর দিলে অনেক ছোট হয়ে যায়। মানে অনেক সময় কি সিকোয়েন্সগুলো মেনটেন করতে হয়, যে আপনি তো H6 দিয়েও তো ফন্ট সাইজ বাড়াইতে পারেন, হ্যাঁ, ওইটা কিন্তু সেই ক্ষেত্রে মার্কআপটা কেমন না, H6 দিচ্ছেন একটু 2 3 টাই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 1 থাকবে কখন, যখন বিগ টাইটেল তখন 1 দিবেন, এর আগে কিন্তু 1 ইউজ করবেন না। তাহলে আমরা কি পাচ্ছি যে এখানে প্রথমে আছে এটা প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের তো সব ডেমো টেক্সটই আছে, আমরা জানি ডেমো টেক্সট সব এখানে পাচ্ছি আমরা, হ্যাঁ। সবগুলো দিলাম। এরপর কি অ্যাপেল আর অ্যান্ড্রয়েড, তাহলে আমরা কি করবো এখানে, বলেন তো কি করা যায় এখানে, দুইটা ডিপ নেওয়া যায় ভিতরে, নেওয়া তো যায়, কীভাবে করবো সেটা, লেফট আর রাইট। দুটো একসাথে। ডিপ নিলে কাজ করবে। আমরা যদি লিস্ট আইটেম নেই, হ্যাঁ, লিস্ট আইটেম নেওয়া যায়। হ্যাঁ লিস্ট আইটেমকে ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ, লিস্ট আইটেমের ভেতরে থাকলো, আর পরবর্তীতে আমরা এটা কীভাবে দিব, ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড। তো হয়ে গেল। পরে টুইকিং করবো, সমস্যা নাই তো। আমরা যখন দেখবো যে না আমাদের মার্কআপটায় যেভাবে লিখছি ওইভাবে হচ্ছে না, একটু চেঞ্জ করে নিলাম, সমস্যা কি, ইউএল এলআই 2, তাহলে পাচ্ছি প্রথমে কি টেক্সট পাচ্ছি না, অ্যাপেল স্টোর। তো না বুঝলে বলবেন কিন্তু, আমি ফার্স্ট দৌড়াচ্ছি। আপনি তো দৌড়াইন না, এটাই তো প্রবলেম হচ্ছে। আচ্ছা সরি, ঠিক আছে দিলাম। এখন আমরা যেটা লিখছি এইখানে একটা ক্লাস দিব, ক্লাস দিলাম, এটা কি এই ক্লাসটাকে টার্গেট করেই কিন্তু আমরা ওই ইমেজটাকে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এবং কালারটা ওইভাবে করেই আমরা ইউজ করবো। অথবা আমরা চাইলে একটা স্প্যানের ভেতরে ওটা নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা যদি দেখি যে না প্রবলেম করতেছে, একটা আমরা আলাদা ডিভ করে নিয়ে আসবো, এটা হচ্ছে প্লে স্টোর বা অ্যান্ড্রয়েড। ঠিক এটাকে নিলাম, কী লেখা আছে এখানে, প্লে স্টোর, প্লে স্টোর, হ্যাঁ প্লে স্টোর। তাহলে আমরা এখানে ক্লাস নেব হচ্ছে প্লে, নাকি প্লে নিব, হ্যাঁ, প্লে একদম রিলেভেন্ট নাম দিই, স্টোর। তারপর স্টোর। আচ্ছা, তাহলে আমাদের ওটা কাজ কমপ্লিট। এবং আমার কি পাচ্ছি এখন আবার, ফুটার, ফুটার কয়টা, দুইটা। দুটা বললেই হইল, ভালো করে দেখেন। পাঁচটা। ফুটার ফুটার এই যে ফুটার তো এটুকু, ফুটার একটা আই, দুইটা করবেন, লেফট আর রাইট। ক্যান দুটা কন্টেন্ট। এটাকে স্যার আমরা স্যার এটা এইভাবে করতে পারি যে আমরা এই ফুটার যেটা নিব ওইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, দিয়ে এটাকে জাস্ট রাইটে ঠেলে দিব,
কি দরকার স্পেসিফিক যদি একটু লগতে থাকে ওটার জন্য আমি রাইট আর একটা ডিভিশন নিব, তখন কেমন না? এটা কিন্তু জাস্ট ট্রেডমার্ক হিসেবে থাকে, যে এটা টানাটানি করা যাবে না, ট্রেডমার্ক যে ফুটারের এক কোণায় লগোটা। তাহলে আমরা পাচ্ছি কি, এটা ইউএলএলআই, অনেক মজার জিনিস। কি পাচ্ছি আমরা, ফুটার ইউএলএলআই, দুটো না তিনটা? তিনটা। তারপর তো কি এ, তারপর কি পাচ্ছি আমরা, তার ভেতর পাচ্ছি হচ্ছে ক্রেডিট, প্রাইভেসি, আওয়ার টার্মস। বুঝছে? এরপর কি পাইছি, আরো কিছু আছে কি? আছে কপিরাইট বাই ফটো টাইম অলরেডি রিজার্ভ। হ্যাঁ, প্যারাগ্রাফ। কপিরাইট আইকন দিতে হবে তো, কিভাবে দেয় কপিরাইট? সি এন্ড, এই যে এম্পারসেন্ট এন্ড বলা হয় না ওটা আসলে, হ্যাঁ এটা আসলে এন্ড সাইন, বাট এটাকে বলা হয় এম্পারসেন্ট, এম্পারসেন্ট কপি সেমিকোলন, তাহলেই ওই আপনার ইয়েটা আসবে, কপিরাইটের যে সাইনটা সি, এই যে আসছে, এটা এইভাবে করে আসবে। বুঝা গেছে? তো আমার তো সবগুলো আসছে না, সবই আমাদের ঠিকঠাক, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে নিয়েছি না, আমরা তো ওটা বডি দিয়ে দিব, আমরা ইয়ে করবো, ওটা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিব, তো ওটা এখন কেন দিব? না, এখন কেন করবো, দেরি আছে, আমি আপনাদেরকে আরো বুঝাবো, তো এখানে আরো ব্যাপার আছে। এখন আসছে, দেখা যায় লগো? হ্যাঁ, ব্ল্যাক দিয়ে সমস্যা নেই, আমি এখন হোয়াইট করে দেবো একটু পরে, কালার, এখন বুঝবেন সব কিছু। ওয়াইল এবার সব কিছুই ক্লিয়ার। তো মার্কআপে আমাদের এই অবস্থা থাক, সমস্যা নেই, কিন্তু আমরা একটু প্লিজ যদি ফিরে যাই, দেখেন খেয়াল করেন এখানে যে আমরা যেভাবেই যে এলিমেন্টগুলোই নেই না কেন, সবগুলো এলিমেন্টই কিন্তু আমাদের ওয়েবসাইটের সেন্টারে, কোনোটাও কি এদিকে ঘেসে আছে? নাই। কিন্তু আমরা তো সেন্টারের জন্য কিছুই করিনি এখন পর্যন্ত, আমরা শুধু বলছি যে হ্যাঁ হেডার টপ এইটা হবে, হেডার বটম ওইটা হবে, এই করেই গেছি, তাই না? সো এই জন্য আমাদের একটু ট্রিক্স অবলম্বন করতে হবে, যে হেডিংয়ের ভেতর যেগুলো আছে পুরোটাকে তো সেন্টারে নিতে হবে, তাই না? তাই নয় কি বলেন? নিতে তো হবে। তো ওই সবগুলোকে আমরা কী করবো, একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে নিব, যেই ক্লাসটাকে আমরা টার্গেট করে একটা নির্দিষ্ট হোয়াইট দিব, আর বলবো মার্জিন অটো। কি বলতে পারি? না, বডিতে করলে কি হবে, বডিটা তো নির্দিষ্ট একটা কন্টেইনার, আমাদেরকে বলতে হবে যে প্রতিটা সেকশনের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে সেন্টারে আনতে হবে। ওই জন্য আমাদেরকে এখন কী করতে হবে, একটা কন্টেইনার নামে ক্লাস নিব, এই কন্টেইনার ক্লাসটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের একটা ক্লাস। সো আমরা যেহেতু এই পর্বে বা এই পিএইচডিতে বুটস্ট্র্যাপ দেখতেছি না, তো আমি এইভাবে রেফারেন্স করলাম, অথবা আমি রেফারেন্স করতে পারি এইভাবে, WRA র্যাপার নিলাম। র্যাপার মানে হচ্ছে কি, চারদিক দিয়ে আপনাকে ঘিরে দেয়, এরিয়া নেওয়া হলো, এবং এই এরিয়াটা প্রতিটা এরিয়াতেই থাকবে আমাদের। তাহলে আমরা কি হেডারকে সেন্টারে আনলাম, এবার আমরা কী করবো, এই সার্ভিসটাকে সেন্টার আনতে হবে না? তো এই সার্ভিসকে কিন্তু সেন্টার আনবো না আমরা, এই সার্ভিসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা। ঠিক আছে, খেয়াল করেন এখানে একটু পার্থক্য আছে কিন্তু হেডিং থেকে। তো আমাদের প্রতিটা সার্ভিস, এইটা একরকম ব্যাকগ্রাউন্ড কালার, এটা একরকম ব্যাকগ্রাউন্ড কালার না, দুটো তো আলাদা আলাদা। কিন্তু আমি যদি বলি যে খেয়াল করেন, তো এই সিঙ্গেল সার্ভিসটা, এই সিঙ্গেল সার্ভিসটা, এটাই তো মেন সার্ভিস নাকি? এগুলো এগুলো না, এগুলো হচ্ছে এক একটা ডিভিশন। আর সিঙ্গেল সার্ভিসের এই সার্ভিস ডিটেলসের ভেতরে তো সার্ভিসটা আছে, তাই না? তাহলে এগুলো কীভাবে আপনি মেজার করবেন? যদি আমি র্যাপারকে বলি 1200 পিক্সেল ওয়াইড, আর যদি তখন আমি ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে তো শুধু 1200 পিক্সেলেরই ব্যাকগ্রাউন্ডটা হবে,
আমার তো দরকার ওয়াইড স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা, তো কীভাবে দিব সেটা? ওটার জন্য কি আলাদা একটা ইয়ে দিতে হবে? ওটার জন্য আমাকে কী করতে হবে, যে এই যে সিঙ্গেল সার্ভিসটা আছে না, এই সিঙ্গেল সার্ভিসটাকে কাট করবো। সিঙ্গেল সার্ভিসটা তো আমাদেরকে র্যাপারের মধ্যে রাখা দরকার, ওটা সেন্টারে থাকবে। কিন্তু সরি, সার্ভিস ডিটেলসটা, বাট সিঙ্গেল সার্ভিস ডিপটাই হচ্ছে সেই ডিপটা যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, আলাদা হবে। আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড দিব। কিন্তু আমি যদি এই সার্ভিস ডিটেলসে ব্যাকগ্রাউন্ড দিই, আমার সার্ভিস ডিটেলস এখন 1200 পিক্সেল হয়ে গেল, তাহলে তো ব্যাকগ্রাউন্ডটাও 1200 পিক্সেলই থাকবে, তাই না? বুঝতেছেন কি? না বুঝলে বলেন, আবার বলি, পুরো বুঝাই। সার্ভিস থেকে আলাদা একটা ইয়ে আমি বুঝাই, এই যে আমি লিখিয়ে গিয়ে তারপর বুঝেছি। আরে কী লিখলাম এটা, বা সিএসএস লিখতেছি এখানে। আচ্ছা, খেয়াল করেন, এই সিঙ্গেল সার্ভিস এই এখানে শেষ হয়েছে। আমরা যদি এটাকে উপর ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে তো পুরো এরিয়াটাই ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। আর র্যাপার করলাম এইটাকে, তার মানে সিঙ্গেল সার্ভিসটাকে আমরা র্যাপারের ভিতরে রাখলাম। তো আমার তো সিঙ্গেল সার্ভিসটাকে র্যাপারের ভিতরে রাখা দরকার, যেটাকে আমি 1200 পিক্সেল ওয়াইড দিলে ও এই পিএইচডির মতো সেন্টারে চলে আসবে, তাই না? আর আমি যখন সিঙ্গেল সার্ভিস বলতেছি, সিঙ্গেল সার্ভিস মিনস আমার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, আমি তো ওখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি এখন। বোঝা গেছে? ওগুলো তো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। সো একইভাবে কিন্তু এইটাও, এখন বুঝতে পারছেন? আমরা সিএসএস এটা নিয়ে আলোচনা করবো, কারণ এটা নিয়ে আলোচনা না করলে আপনার ক্লিয়ার হবেন না এটা সম্পর্কে। তাহলে হুবহু এই ডিপটাকে কপি করি, করে র্যাপার না দিয়ে প্রত্যেকটা ডিপ যদি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমরা তো টার্গেট করব। সব ক্লাস তো লেখা শেষ হয় নাই। হ্যাঁ আমি যখন সিএসএসে যাবো তখন স্পেসিফিক লিখে লিখে দেখাবো হবে যে কাকে কীভাবে টার্গেট করতেছি আমি। তো এখন সিঙ্গেল সার্ভিসটা আছে, এই সিঙ্গেল সার্ভিসটাকে আমি জাস্ট ওভাররাইড করবো কি উপরেরটা দিয়ে। র্যাপার চলে আসছে এখন। দুইটাকে একই রেফারেন্স, দুইটা তো আলাদা, দুইটাকে আলাদা ভাবে দিতে হবে। আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, যদি সেম ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে তো একবারই হয়ে যেত। হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করার জন্যই তো দুটো ডিপ নেওয়া, নাহলে তো একটা ডিপই নিতাম। যে আপনি আরেকটা রেফার নিয়েছেন, হ্যাঁ, তখন দুইটার মধ্যে তো এ হবে না কি না, কনফ্লিক্ট তো হবে না, কারণ এইটা এখানে শেষ। এই সিঙ্গেল সার্ভিসটার উপরেই আমরা ব্যাকগ্রাউন্ড দিব। আর এই র্যাপারটা নেওয়ার অর্থ হচ্ছে যে এই সার্ভিস ডিটেলসটাকে সেন্টারে রাখা। তাহলে আমরা সিএসএস এ কোনটাকে ধরে কাজ করব, র্যাপারকে ধরে না সার্ভিস ডিটেইলস? সার্ভিস ডিটেলসকে মানে আমরা ধরবো হচ্ছে সিঙ্গেল সার্ভিসকে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। র্যাপারকে ধরে আমরা এইটাকে সেন্টারে আনবো। আর সার্ভিস ডিটেলস যেটা, ওইটাকে ধরে আমরা এই যে ডিটেলসের ভিতরে যে কন্টেন্টটা থাকতেছে, মানে সার্ভিস ডিটেলসই কিন্তু এই এতটুকু, এইটা কিন্তু না। আচ্ছা, ঠিক আছে? সিঙ্গেল সার্ভিসের ভিতর সিঙ্গেল সার্ভিসকে টার্গেট করে আমরা এটাকে কাজ করতে পারবো। আর সার্ভিস ডিটেলস কিন্তু এইটা, সার্ভিস ডিটেলসে যদি আমরা র্যাপার বলি তাহলে তো এই বাদ করে দেবে তখন। এটাই হচ্ছে, যাই হোক সিএসএসে আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো, সমস্যা নেই। এরপর কি পোর্টফোলিওতে তো সেম অবস্থা, পোর্টফোলিওতে আমরা র্যাপার দিব। এইগুলো একটু কমপ্লেক্স লাগবেই এখন আপনাদের কাছে। হ্যাঁ, যেই বোঝাতে আসুক, আপনাদেরকে যদি আমি এখন এটা 5 ঘন্টা ধরে বুঝাই, কমপ্লেক্স লাগবেই। সো ডাজেন্ট ম্যাটার, ওটা নিয়ে থিঙ্ক করিয়েন না, জাস্ট দেখেন আর চর্চা করবেন। আপনাকে বাসা চর্চা করেন তো? করেন না? না করলে আপনারা বুঝবেন আমাদের কি এটা করতে তো আমার সারাদিন লেগে আছে, লাগলো। এই চিন্তা দিয়ে শেষ। আপনি করলে 5 মিনিটে আমার লাগবে সারাদিন। না, স্বাভাবিক। আমি যখন প্রথম শিখছি, যখন আমার একটা জিনিস থিঙ্ক করতেই অনেক সময় চলে গেছে, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। আর ফুটার তো ফুটার, এটাকে আমরা নিচ্ছি এবার র্যাপারের ভিতরে। এই যে আমরা ওয়াইড ব্যাকগ্রাউন্ড দিতে চাই, মানে আমাদের ফুল ব্রাউজার উইন্ডো জুড়ে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে চাই, এইটা এই রিসেন্টলি চালু হয়েছে। এই মনে করেন আপনার 2-3 বছর না, 4 বছরের মতো হবে যে এই ওয়াইড স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের প্রথাটা চালু হয়েছে। এর আগে কিন্তু সব ওয়েবসাইট সেন্টারে ছিল, মানে সেন্টার মানে কন্টেন্ট সেন্টারে ছিল এবং ব্যাকগ্রাউন্ডও সেন্টারে ছিল। কিন্তু এখন তো আমরা, স্ক্রিনটা জুড়ে আসতো না, আগে ছিল না এমনটা। আগে ছিল ওই কন্টেন্টও সেন্টারে, ব্যাকগ্রাউন্ডও সেন্টারে, দুপাশে ফাঁকা ফাঁকা থাকতো। অথবা একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, সেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হিসেবেই থাকতো। আমরা যেমন এখানে সেকশন ওয়াইজ ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, সেকশন ওয়াইজ তো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি আমরা এখানে, তাই না? যেমন ওয়াইড স্ক্রিন এটা আছে, এটা আরেক রকম। তো এই প্রথাটা কিন্তু আগে ছিল না। এটা আপনার 3-4 বছর এরকম চালু হয়েছে। ভালো, এটাও ভালো যে আমার যদি উইন্ডো এত বড় থাকে, আমি কেন দেখে রেখে দিব, আমি ওয়াইড স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে দিলে দেখতে সুন্দর লাগে। তো ভালো এটা। তো তাহলে আমরা এটা ফিক্সিং করে ফেললাম, তাই তো? এখন আমাদের
যে মার্কআপটা করলাম আমরা দেখি যে মার্কআপটা আমাদের কোনো চেঞ্জ হইলো কিনা। চেঞ্জ হয়েছে কোনো? হয়নি। একটু চেঞ্জ বুঝাই দিই আপনাদেরকে যে কেন র্যাপারটা নেওয়া। আমার যদি র্যাপারের সাইজ আমি যদি বলি যে আমার র্যাপারের সাইজ হবে কত, র্যাপারের সাইজ কত 1200 পিক্সেল নিব, তাই না? এবং যদি বলি মার্জিন অটো, তাহলে এখন দেখেন তো কি আসে। এখন কিন্তু সবগুলো কিন্তু একদম লেফটে এখন আসছে, সেন্টারে সব। ঠিক এই কাজের জন্যই কিন্তু আমরা মূলত ওই র্যাপারটাকে নিচ্ছি এইভাবে করে। এখন যদি আমি প্রতিটা সেকশনে যে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ইফেক্টেড হবে, ঠিক আছে? তো এটাই ছিল মূলত এই র্যাপারের রহস্য। এবং আমরা যখন সিএসএস দেখবো, সিএসএসে আমরা আরও কিছু ছোটো ছোটো টুলস, তারপরে সিএসএস রিসেট কোড, এই সবগুলো বিষয় আমরা সিএসএস ক্লাসে দেখবো। এবং আচ্ছা, র্যাপারটা তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে নিলাম, কিন্তু আপনি যখন এই যে সিএসএস যেটা বললাম, তাহলে সবগুলোতেই এটা ইমপ্লিমেন্ট হয়েছে, হ্যাঁ, তাই না? এগুলো এই জন্যই বলা হয় যে যে ক্লাসগুলো আমরা এখানে নেই এগুলোকে গ্লোবাল ক্লাস বলা হয়। গ্লোবাল ক্লাস, গ্লোবাল মানে কি সবার জন্য কাজ করবে, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে এই যে বুলেট পয়েন্টগুলো আছে না, আপনি চাচ্ছেন যে বুলেট পয়েন্টগুলো থাকবে না, তাহলে কি করবেন? আপনি চাইলে এইটাকেও নিতে পারেন যে এখানে বাই ডিফল্ট মার্জিন প্যাডিং আছে না, মার্জিন প্যাডিং আছে না বাই ডিফল্ট, তো আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন। তো এই যে স্টার সাইনটা, এটাকে বলা হয় কি ইউনিভার্সাল সিলেক্টর। এটা কি দেখানো হয়েছিল? না, প্যাডিং 0 পিক্সেল, ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ, মানে সবার জন্য আপনি এখানে যা যা ইফেক্ট দিবেন সবার জন্য ইমপ্লিমেন্ট হবে এটা। তো মার্জিন 0, প্যাডিং 0, আপনি বললেন যে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ বলতেছেন টিওয়াই, টিওয়াই টাইপ হচ্ছে নন, এই লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নন, হচ্ছে বুলেট পয়েন্টগুলো রিমুভ করে দেওয়া। এখন যদি আমি দিই, দেখেন মার্জিন প্যাডিং গেছে সব, তো সবার জন্য কিন্তু কাজ করতেছো। এটা হচ্ছে গ্লোবাল আপনার ইউনিভার্সাল সিলেক্টরের কাজ, যে অ্যাস্ট্রিক্স সাইন বা স্টার সাইন বলা হয়। স্টার সাইন দিয়ে আমি যেটাই করতে চাই সব ক্ষেত্রে, আপনি যখন যদি বলেন, হ্যাঁ, আপনি যদি এখন বলেন যে মার্জিন 100 পিক্সেল, সবগুলো মার্জিন 100 পিক্সেল ধরবে। এটা হচ্ছে অনেকটা মানে আমাদের সিম্পল যে রিসেট কোড, বাই ডিফল্ট স্টাইলগুলোকে রিমুভ করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে না এই ভেতরে এটা থাকবে না, এটা শুধু কাজ হবে কি যে ও মার্জিন প্যাডিংকে শুধু রিমুভ করে দিবে, তাহলে কী করবেন? যে এখন বলেন যে ইউএল ওয়েল, তো ইউএল এবং ওয়েলের যে বাই ডিফল্ট যে ইয়েগুলো আসে সিকোয়েন্স নাম্বার বা বুলেট পয়েন্টগুলো আসে সেগুলো থাকবে না। তাহলে বলে দিলাম যে লিস্ট সেল টাইপ নাম। এখন আপনি ইউএল ইউজ করেন আর ওয়েল ইউজ করেন, আছে ঠিক একই। তো আরও স্পেসিফিক রিসেট কোড আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকের ক্লাসের বিষয় না সেটা। ওই দিন দেখবেন আরও মজার মজার অনেক জিনিস, আমরা ছোটো ছোটো কিছু টুলস দেখবো এবং আমরা রিসেট কোডগুলো দেখবো ইনশাআল্লাহ সেদিন। তো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ক্লোজ।